হাসপাতালে অপারেশন থিয়েটারের বাহিরে থাকা বসার স্থানে চিন্তিত ভয়ার্ত মুখশ্রী নিয়ে বসে আছে আমজাদ, মেহেরিন ও রিজওয়ান। তাদের থেকে কয়েক হাত দূরে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আরহাম। আরহামের পরনে থাকা সাদা শার্টটা রক্তে রঙিন হয়ে আছে। আরহামের ফর্সা হাত জোড়াও রক্তে মেখে আছে। জায়গায় জায়গায় লেগে থাকা রক্তগুলো সব শুকিয়ে গিয়ে হালকা কালচে বর্ণ ধারণ করেছে। অধিক উঁচু থেকে লাফ দেওয়া ছোট্ট আরফার মুখের এক পাশ প্রায় থেতলে গিয়েছিল। মাথা ফেটে অত্যধিক ব্লিডিংও হয়েছিল। হাসপাতালে আনার পথে অনেক চেষ্টা করেও ব্লিডিং বন্ধ করতে পারেনি কেউ। প্রায় 4 ঘন্টা পর অপারেশন থিয়েটারের বাহিরে দরজার ওপর জ্বলতে থাকা বাতিটা নিভে যায় ও ভিতর থেকে একজন পুরুষ ডাক্তার গম্ভীর মুখশ্রী নিয়ে বেরিয়ে আসেন। আমজাদ, মেহেরিন ও রিজওয়ান বসা থেকে উঠে ডাক্তারের সম্মুখে এসে দাঁড়ায়। আমজাদ বললেন, আমার ছোট্ট দিদিভাই এখন কেমন আছে ডাক্তার সাহেব? উপস্থিত সবাই আমজাদের করা প্রশ্নের উত্তর শোনার জন্য অপেক্ষা করছে। ডাক্তার সাহেব গম্ভীর স্বরে বললেন, বাচ্চার অবস্থা ভালো না। মুখের যে পাশ থেতলে গিয়েছে সে পাশ আবারও আগের মতো ঠিক হওয়ার সম্ভাবনা 5%ও নেই। শরীরের বিভিন্ন জায়গার হাড়ের জোড়া আলাদা হয়ে গিয়েছে। মেরুদণ্ডের হাড়ও ভেঙে গিয়েছে কয়েকটা। মাথার অনেকটা জায়গা ফেটে যায়, 15টা সেলাই দেওয়া হয়েছে সেখানে। বাচ্চাটি যে কোমায় চলে গিয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই আমার। আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গিয়েছি। এবারও সুস্থতা নির্ভর করতেছে আল্লাহ তাআলার ওপর। এত মেজর আঘাত পেয়েও বেঁচে যাওয়ার ক্ষমতা খুব কম মানুষেরই থাকে। এত ছোট বাচ্চার ক্ষেত্রে বিষয়টা মিরাক্কেলই বলা যায়। তাই আল্লাহর ওপর ভরসা রাখুন, দোয়া করুন ওর জন্য। আমজাদ বললেন, ডাক্তার সাহেব, আমরা কি দিদিভাইকে দেখতে পারি? একটু পর ওকে কেবিনে শিফট করা হবে। যেহেতু ওর অবস্থা এখনও চিন্তার বাহিরে নয়, তাই আগামী 48 ঘন্টা আপনাদের ওর থেকে দূরে থাকতে হবে। তারপর আমরা ওর অবস্থা দেখে আপনাদের দেখা করার পারমিশন দিতে পারবো। এই বলে ডাক্তার স্থান ত্যাগ করলেন। আমজাদ তার 2 চোখ দিয়ে নোনা জল ফেলতে ফেলতে বললেন, আমার ছোট্ট ফুলটা এত যন্ত্রণা কিভাবে সহ্য করছে? আল্লাহ, আপনি আবার দিদিভাইকে সুস্থ করে দিন। ও যন্ত্রণাগুলো নির্মূল করে দিন। আগের স্থানে দাঁড়িয়ে ওদের সম্পূর্ণ কথোপকথন নীরবে শুনল আরহাম। পরক্ষণে সে সেই স্থান ত্যাগ করে সামনের দিকে কিছুটা অগ্রসর হয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে। উঠতে উঠতে সোজা হাসপাতালের ছাদে এসে রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের দিকে দৃষ্টি স্থির করে আরহাম। সারা দিন ধরে মাথা চারা দিয়ে থাকা সূর্য অনেক আগেই পশ্চিম আকাশে ডুবে গিয়ে রাতে জানান দিয়েছে। তার বিপরীত পার্শ্বে থালার মতো বিশাল আকার চাঁদ যেন খিলখিলিয়ে হাসছে। হালকা কালচে বর্ণ ধারণ করা সম্পূর্ণ আকাশ জুড়ে আজ তারারা মেলা বসায়নি। দূর দূরান্তে কেবল হাতে গোনা 2-4টা তারা দেখা মিলছে। আরহাম চাঁদের প্রায় সংস্পর্শে থাকা সব থেকে উজ্জ্বল ও বড় তারাটির দিকে তাকিয়ে বলল, আরফা তোমাকে ওর মা মনে করে এসেছে সবসময়। আমিও তোমাকে আজ আমার প্রিয়তমা স্ত্রীর স্থানে বসাচ্ছি। তুমি তো জানতে সঞ্জিত, আমি তোমাকে কত বেশি ভালোবাসতাম, এখনও কত বেশি ভালোবাসি। প্রথমবার যখন প্রেগনেন্সির 6 মাস চলাকালীন আমাদের বাচ্চাটা মারা গেল, তখন অত্যাধিক ব্লিডিং হয় ডাক্তার তোমাকে দ্বিতীয়বার প্রেগনেন্সির রিস্ক নিতে নিষেধ করেছিলেন। কারণ প্রথমবার তোমাকে অনেক চেষ্টার পর আল্লাহর রহমতে তারা বাঁচাতে পেরেছিলেন। দ্বিতীয়বার আর তিনি সহায়ক নাও হতে পারেন। আকস্মিক বাচ্চা নষ্ট হয়, তোমার শারীরিক অবস্থা যেমন খারাপ ছিল, তেমনি তুমি মানসিকভাবে ভেঙে পড়েছিলে। অনেকবার অনেকভাবে তোমাকে সুস্থ স্বাভাবিক করার চেষ্টা আমি করেছিলাম, কিন্তু কখনো আমার চেষ্টাগুলো তোমার ভিতর ভালো পরিবর্তন আনতে পারেনি। এরপর তুমি আমাকে না জেনে দ্বিতীয়বার প্রেগনেন্ট হওয়ার চিন্তাধারা স্থির করেছিলে। সেদিন রাতে তোমার ধারণা সম্পর্কে আমি কল্পনা করতে পারিনি। তোমার স্বাভাবিক রূপ আমাকে তোমার প্রতি এতটাই আকৃষ্ট করে ফেলেছিল যে সমস্ত বাদ দ্বন্দ্ব পেরিয়ে তোমাতে মিলিত হয়েছিলাম আমি। কয়েক মাস পর তোমার শারীরিক পরিবর্তন আমার মনে সন্দেহ সৃষ্টি করলে তোমাকে জোরপূর্বক ডাক্তারের কাছে নিয়ে যাই আর জানতে পারি তোমার গর্ভে আমাদের সন্তানের বয়স তখন 4 মাস হয়ে গিয়েছে। ডাক্তার আমার সাথে ভীষণ রাগারাগি করলেন, কারণ কয়েক মাস আগে তোমার উপর দিয়ে এত বড় একটা ঝড় গিয়েছে, যার প্রভাব এখনও তোমার শরীর কাটিয়ে উঠতে পারেনি। এর ভিতরেই তুমি দ্বিতীয়বার প্রেগনেন্ট হয়েছ।
এখন এই বাচ্চাকে বহন করতে গিয়ে তোমার শারীরিক অবস্থার যে আরও অবনতি ঘটবে সে বিষয়েও ডাক্তার আমাকে অবগত করেছিলেন। আর শেষ মুহূর্তে গিয়ে ডেলিভারির সময় বাচ্চা ও মা দুজনকে বাঁচানো সম্ভব হবে না। যদি বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করা হয় তবে মা মারা যাবে, আর যদি মাকে বাঁচানোর চেষ্টা করা হয় তাহলে বাচ্চা তো মারা যাবেই, পাশাপাশি তুমি আজীবনের জন্য মা হওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলবে। ওই মুহূর্তটা যে আমার জন্য কতটা যন্ত্রণাদায়ক ছিল তা আমি কখনো কাউকে ভাষায় বলে প্রকাশ করতে পারিনি। টানা পোড়া মুহূর্ত নিয়ে আরো 6 মাস কাটিয়ে উঠলে তুমি। তোমার চেহারার সমস্ত উজ্জ্বলতা কোথায় যেন ঢাকা পড়ে গিয়েছিল। অতিরিক্ত বমির কারণে ও না খেয়ে বেশিরভাগ সময় পার করার জন্য তোমার ওজন 55 থেকে 40-এ নেমেছিল। তোমাকে অপারেশন থিয়েটারে ঢোকানোর পূর্বে ডাক্তার যখন আমাকে বলেছিল বাচ্চা নয়তো মা যে কোনো একজনকে বাঁচানোর সিদ্ধান্ত নিতে, তখন নিজের বুকের ওপর পাথর চাপা দিয়ে আমি তোমাকে বাঁচাতে বলেছিলাম, কিন্তু তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলে সেদিন। আমার কথা না ভেবে বাচ্চার কথা ভেবেছিলে, তাই তো ডাক্তারকে আমার জানানো সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করেছিলে। ঘণ্টাখানেক পর অপারেশন থিয়েটারের ভিতর থেকে যখন বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এসেছিল তখন পুরো দুনিয়া যেন আমার কাছে থমকে গিয়েছিল। আমার আর বুঝতে বাকি ছিল না এই পৃথিবী থেকে তুমি স্বার্থপরের মতো চিরতরের জন্য বিদায় নিয়েছ। সেদিন বাচ্চাকে গ্রহণ করার মতো মানসিকতা আমার ছিল না। আমি হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছিলাম। পরের দিন তোমার দাফন কার্য সম্পন্ন করার পর বাবা যখন আমার দিকে আমাদের ছোট্ট মেয়েটাকে তুলে দিতে ধরেছিল তখন তোমার মুখশ্রী আমার চোখের সামনে ভেসে উঠেছিল। এই বাচ্চার জন্যই তো তুমি আমাকে ছাড়তেও দুবার ভাবনি। তোমার মৃত্যুর জন্য আমার ওকেই দায়ী মনে হয়েছিল। এরপর থেকে কখনো আমি আরফার দিকে পিতৃ নজরে তাকাইনি। ওকে পিতৃ স্নেহ থেকে বঞ্চিত করেছিলাম। ওকে কখনো আর 5 বাচ্চার বাবার মতো কোলে নিয়ে বাবার আদর দেইনি। আমার এই অবহেলা অযত্ন যা আমাদের মাত্র 5 বছর বয়সী মেয়েটার উপর এত বড় প্রভাব ফেলতে পারবে কখনো ভাবিনি। কখনো এমনভাবে চিন্তাও করিনি ওই নিষ্পাপ বাচ্চাটির আসলেই কি কোনো দোষ আছে বা ছিল। ওকে তো আমরাই পৃথিবীতে এনেছি, তাহলে আমাদের বিচ্ছেদের জন্য ওই নিষ্পাপ প্রাণটাকে কেন আমি দায়ী করে আসছি সবসময়? ও তো নিজ থেকে বলেনি তোমরা আমাকে পৃথিবীতে আনো। 5 বছরের একজন বাচ্চার মনে আমার আচরণ ঠিক কতটা বাজেভাবে প্রভাব ফেললে সে আমার কাছে তোমাকে ফিরিয়ে দিতে নিজে তোমার স্থান নিতে চায়। আজ আমাদের মেয়ের এই করুণ পরিণতির জন্য যে আমিই দায়ী সে কথা অস্বীকার করার মতো নয়। তুমি তো আমার উপরে ভরসা করে ওকে পৃথিবীতে রেখে নিজে চলে গিয়েছিলে। আমি তোমার সে ভরসা রাখতে পারিনি। আমার আজ নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতেও ঘৃণা হচ্ছে, ভীষণ ঘৃণা হচ্ছে নিজের প্রতি। এই বলে আরহাম হাঁটু ভেঙে ছাদের উপর বসে পড়ে। আজ আরহামের 2 চোখ আর বাদ মানছে না। অঝোর ধারায় 2 চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। আকাশে থাকা 4টা কালো মেঘের আড়ালে ঢাকা পড়ে গিয়েছে। মুহূর্তের মধ্যেই মুষলধারায় বৃষ্টি পড়তে শুরু হয়। আজ আরহামের কান্নার সাথে পাল্লা দিয়ে যেন আকাশও কাঁদছে। 2 দিন পর, আজ 48 ঘন্টা পেরিয়ে গেছে। ডাক্তার আরফার সাথে সাক্ষাতের পারমিশন দিয়েছেন আমজাদ ও আরহামকে, তবে এও বলে সতর্ক করেছেন তারা যেন আরফার পাশে বসে উচ্চস্বরে কথা না বলে। আরফা কোমায় চলে যাওয়ায় ওর সর্বশরীর পাথর মূর্তির ন্যায় স্থির হয়ে রইল। ওর ব্রেন স্বাভাবিক সময়ের মতোই কাজ করছে, তাই এমন কোনো বিষয় নিয়ে ওর পাশে বসে কথা যেন না বলে তারা, যার প্রভাব ওর ব্রেইনে পৌঁছে বাজে অবস্থা হয়। আরফার কেবিনের বাহিরে দরজার সামনে দাঁড়িয়ে আছে আরহাম। কিয়ৎক্ষণ পূর্বে আমজাদ ভিতরে গিয়েছেন তার ছোট্ট ফুলকে এক পলক দেখার জন্য। গত 2 দিন ভীষণ ছটফট করেছেন তিনি। কেটে যায় আরও কিছু সময়। আমজাদ চোখ মুছতে মুছতে কেবিন থেকে বেরিয়ে এসে বললেন, দিদি ভাইয়ের এই অবস্থা আমি সহ্য করতে পারছি না রে বাবা। আমার দিদি ভাইকে তুই আগের মতো সুস্থ করে তুলে আমার কাছে ফিরিয়ে দে। আরহাম আমজাদের দিকে অনুশোচনার চাহনি স্থির করে রেখেছে। ওর 2 চোখ গত 2 দিন 1 সেকেন্ডের জন্য বুঝেনি। হালকা লালচে বর্ণ ধারণ করেছে কালচে মনির চারপাশে।
আমজাদ আরহামের কাঁধে হাত রেখে বললেন, ভিতরে যা। অতঃপর আমজাদ সেখানে রাখা চেয়ারে গিয়ে বসলেন। আরহাম নিঃশব্দে কেবিনের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। কেবিনের মাঝ বরাবর একটা মাঝারি সাইজের বেডের ওপর শরীরে যান্ত্রিক লাইনের ছড়াছড়ি রেখে দু চোখ বুজে স্থির হয়ে শুয়ে আছে ছোট্ট আরফা। আরহাম ধীর পায়ে একটু একটু করে ওর দিকে অগ্রসর হচ্ছে। মেয়ের যত কাছে এগিয়ে যাচ্ছে সে, ততই মেয়ের করুণ অবস্থা স্পষ্টভাবে দেখতে পাচ্ছে আরহাম। ওর বুকের ভিতরটা যেন অনুশোচনার আগুনে জ্বলে পুড়ে দগ্ধ হয়ে যাচ্ছে। আরহাম আরফার হাতের ডান পাশে রাখা চেয়ারটি টেনে সেখানে বসে। ওর ডান পাশের মুখশ্রী সম্পূর্ণ ঠিক আছে, বাম পাশটা ব্যান্ডেজ দিয়ে মোড়ানো। আরহাম ওর কাঁপান্বিত হাত দ্বারা আরফার ছোট্ট হাতটা স্পর্শ করল। আরফা জন্মের পর এই প্রথম আরহাম স্বইচ্ছা আরফাকে স্পর্শ করল। আরহামের দু চোখ বেয়ে অঝোর দ্বারা নোনা জল গড়িয়ে পড়ছে। আরহাম বলল, বাবাইয়ের প্রতি তোমার অনেক রাগ অভিমান জমে আছে, তাই না মা? বাবাই তোমাকে কখনো একটু আদর করেনি, একটুও ভালোবাসেনি, শুধু সীমাহীন অবহেলা আর কষ্টই দিয়ে গিয়েছে। তোমার কোনো দোষ না থাকা সত্ত্বেও তোমাকে তোমার মাম্মামের মৃত্যুর জন্য দায়ী করেছে সবসময়। তোমার এই পুতুলের মতো মুখটা নষ্ট হয়ে যাওয়ার জন্য তো বাবাই দায়ী। তোমার বাবাই ভীষণ পচা, অমানুষ একটা। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে তোমার বাবাইকে অনেক বকা দিও তো, কিন্তু এভাবে নীরব হয়ে বিছানায় পড়ে থেকে বাবাইয়ের বুকের ভিতরটা যন্ত্রণায় ক্ষতবিক্ষত করে দিও না। তোমার বাবাই বুঝে গিয়েছে সে কত বড় অন্যায় করেছে তোমার সাথে, তাকে ক্ষমা করে দাও তুমি মা। আরহাম কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েছে। আরফা সুস্থ স্বাভাবিক থাকলে হয়তো এতক্ষণে নিজের ছোট্ট দুটো হাত দিয়ে খুব যত্ন নিয়ে নিজের বাবাইয়ের দু চোখের পানিগুলো মুছে দিয়ে তার গলা জড়িয়ে ধরে বসে থাকত। দুপুরবেলা ডান হাতে ব্যান্ডেজ করা অবস্থায় বাড়ির ভিতর প্রবেশ করে উর্মিলা উচ্চস্বরে নিজের শাশুড়ি মাকে ডাকতে শুরু করে। কিয়ৎক্ষণ পর রাহেলা, শেফালি ও রুমি নিজ রুম থেকে বেরিয়ে আঙিনায় এসে দাঁড়ায়। রাহেলা বললেন, কি হয়েছে বোমা? এই ভর দুপুরবেলা তো চিৎকার চেঁচামেচি করছো কেন? শেফালির দৃষ্টি উর্মিলার হাতের উপর পড়তেই সে উর্মিলার কাছে গিয়ে চিন্তিত স্বরে বলল, এ কি মেজো, তোর হাতে কি হয়েছে? ব্যান্ডেজ করা কেন? আর তুই তো উষাকে স্কুল থেকে আনার জন্য গিয়েছিলি, উষা কোথায়? ওকে দেখছি না তো তোর সাথে। উর্মিলার এত সময় ধরে আটকে রাখা কান্নাগুলো এবার বাদ অতিক্রম করে ফেলে। উর্মিলা কান্না করতে করতে বলল, ভাবি, অনেক বড় বিপদ হয়ে গিয়েছে। উর্মিলার মুখে বিপদ শব্দটা শোনা মাত্র ভরকে যান রাহেলা। তিনিও উর্মিলার কাছে এগিয়ে এসে বললেন, বিপদ? কি বিপদ হয়েছে? আমার উষা দিদিভাইয়ের কিছু হয়নি তো? মা, আজ হয়তো আপনি আর আপনার নাতনিকে জীবিত অবস্থায় দেখতে পারতেন না। কি সব যাতা বলছো তুমি মেজো বোমা? মুখে কি একেবারে লাগামহীন হয়ে গিয়েছে নাকি? আমি সত্যি বলছি মা। আজ উষাকে স্কুল থেকে আনার সময় আমার ফোনে একটা কল এসেছিল। কথা বলার ব্যস্ততায় কখন থেকে আমার হাত থেকে উষার হাত ছুটে গিয়েছিল বুঝতে পারিনি। কিয়ৎক্ষণ পরই কোথায় থেকে যেন আল্লাহর পাঠানো উসিলার মতো রিজন আর মেহেরিন এসে উষাকে গাড়ির নিচে পড়া থেকে বাঁচিয়ে নিয়েছে। উষাকে বাঁচাতে গিয়ে মেহেরিন ও শরীরের বিভিন্ন জায়গায় বাজেভাবে আঘাত পেয়েছে। মুহূর্তের মধ্যেই সেখানে লোকজনে ভরপুর হয়ে যায়। ভিড় ঠেলে ভিতরে প্রবেশ করতে গিয়ে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গিয়ে আমার হাতের চামড়া উঠে গিয়েছে। পরে আমরা সবাই মেহেরিনকে নিয়ে হাসপাতালে যাই। আমার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেওয়া মাত্র আমি বাড়িতে চলে আসি আপনাদের খবর দেওয়ার জন্য। মেহেরিন হাসপাতালে ভর্তি আছে, ওর কাছে রিজন আর উষাও আছে। মেহেরিন আঘাত পেয়েছে শুনে রাহেলার মুখে কিঞ্চিত পরিমাণও খারাপ লাগার ছাপ ফুটে ওঠে না। সে স্বাভাবিক কণ্ঠে বলল, ওই দুই আপদ মরে যাক কিংবা জাহান্নামে যাক, তাতে আমার কি? হ্যাঁ, এমনভাবে কান্নাকাটি করে পুরো ঘটনা বললে যেন কি না কি হয়ে গিয়েছে। দুপুরবেলা খাওয়া শেষ করে মাত্রই বিছানায় শরীরটা এলিয়ে দিয়েছিলাম। চোখ লাগতে না লাগতেই চেঁচামেচি করে পুরো বাড়ি একেবারে মাথায় তুলে ফেলেছ তুমি। শোনো বৌমারা, ওদের দুজনকে নিয়ে এত আদিকেতা করো না তোমরা। মেজ বৌমা, তোমার কি কখনো আক্কেল জ্ঞান হবে না? শত্রুদের কাছে যে নিজের একমাত্র মেয়েকে রেখে এসেছ, ওরা যদি আমার দিদিভাইয়ের কোনো ক্ষতি করে তাহলে কিন্তু
তোমাকে আমি ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। এই বলে রাহেলা নিজ রুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালেন। উপস্থিত ওরা তিনজন রাহেলার যাওয়ার পানে তাকিয়ে হয়তো এটাই চিন্তা করে যে যাদের জন্য আজ এবারের সব থেকে ছোট সদস্যটির প্রাণ বাঁচল, তারাই কি ওদের আড়ালে ওর ক্ষতি করবে। শেফালি একবার দীর্ঘশ্বাস ফেলে বলল, মেজো, আমাদের এক্ষুনি হাসপাতালে যাওয়া উচিত। মেহরিনের সাথে আমরা কম রেষারেষি করিনি, তবু আজও তোর মেয়ের প্রাণ বাঁচাতে নিজের প্রাণকে ঝুঁকির সম্মুখীন করতে দুবার ভাবেনি। ও চাইলেই পারত দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর মেয়েকে গাড়ির নিচে পিষে যেতে দেখে মজা নিতে, কিন্তু ও তা করেনি। এবার আমাদেরও এই খারাপ মানুষের খোলস ত্যাগ করে ভালো হওয়ার চেষ্টা করা উচিত। উর্মিলা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। রুমি ওদের দুজনের চিন্তাধারা পরিবর্তন হতে দেখে মনে মনে খুশি হয়। অতঃপর ওরা তিনজন একসাথে মেহরিনকে দেখতে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পরের দিন সকালবেলা শেফালি, উর্মিলা, রুমি, রিজওয়ান ও উষা মেহরিনকে নিয়ে একসাথে বাড়িতে ফিরে। গতকাল দুপুরবেলা মেহরিনকে দেখার জন্য ওরা তিনজন হাসপাতালে যাওয়ার পর আর বাড়িতে ফেরেনি। আঙিনায় দাঁড়িয়ে রাগী মুখশ্রী নিয়ে পায়চারি করছে রাজিবুল। সেই সময় ওদের সবাইকে বাসায় ফিরতে দেখে রাগে গজগজ করতে করতে শেফালির সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, তোমার এত সাহস হলো কি করে আমার পারমিশন না নিয়ে আমার এই শত্রুদের কাছে গিয়ে তাদের সমবেদনা জানানোর ও সেখানেই রাত কাটানোর? অনেক দিন ধরে তোমার অত্যাধিক বার সহ্য করে যাচ্ছিলাম আমি, কিন্তু আজ তুমি তোমার সব বাধা অতিক্রম করে ফেলেছ। আজ তোমাকে তোমার এই কাজের জন্য শাস্তি পেতেই হবে। এই বলে যেই না রাজিবুল শেফালিকে মারার জন্য উদ্যত হয়েছে, অমনি সময় রিজওয়ান রাজিবুলের হাত ধরে তা ওর পিঠের পিছনে নিয়ে গিয়ে অনেকটা মুচড়ে ফেলার মতো করে। রিজওয়ান এবারেরও আকস্মিক আক্রমণ রাজিবুলকে ঘায়েল করে ফেলে। সে ব্যথায় ছোটার চেষ্টা করে। রিজওয়ান রাগী স্বরে বলল, ঘরের মেয়ে ও বউয়ের গায়ে হাত তোলার মতো কাপুরুষতা করা ছাড়া তো তোর দ্বারা কখনো কোনো প্রশংসার যোগ্য কাজ করা সম্ভব হতে দেখলাম না। আগের মায়েরগুলোর কথা ভুলে গিয়েছিস নাকি? নাকের ব্যান্ডেজটা তো এখনো খুলিসনি দেখছে, ক্ষত শুকায়নি নিশ্চয় এখনো। হাত পা খুইয়ে ল্যাংড়া হয়ে আজীবন বিছানায় পড়ে থাকার শখ না থাকলে আমার ভাবির শরীরে ভুলেও একটা ফুলের টোকা দেওয়ার চেষ্টা করিস না। এই বলে রিজওয়ান রাজিবুলের হাত ছেড়ে দিয়ে সজোরে একটা ধাক্কা দেয় ওকে। ধাক্কার বেগ সামলাতে গিয়ে রাজিবুল আঙিনার মেঝের ওপর পড়তে গিয়েও পড়ে না। অন্য হাত দিয়ে নিজের ডান হাত বুলাতে বুলাতে স্থান ত্যাগ করে সে। শেফালি আর উর্মিলা রিজওয়ানের দিকে মুগ্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আজ রাজিবুলকে এমনভাবে শায়েস্তা করায় শেফালির মাঝে একটুও খারাপ লাগা কাজ করছে না। রিজওয়ানের মুচড়ে ধরা সে হাতে হাত বুলাতে বুলাতে রাজিবুল আঙিনা থেকে সোজা নিজের মা রাহেলা বেগমের রুমে এসে দরজার পাশে থাকা ছোট টেবিলের ওপর রাখা ফুলদানিটা হাতে নিয়ে সজোরে মেঝের ওপর আছাড় মারে। রাহেলা বিছানার কর্নিশে দাঁড়িয়ে নিজের পানের বাটি সাজাচ্ছিলেন। আকস্মিক কিছু ভাঙার শব্দ শুনতে পেয়ে তিনি কিছুটা ভরকে গিয়ে পিছন ফিরে তাকাতেই রাজিবুলকে দরজার পাশে দাঁড়িয়ে মেঝের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে দেখলেন। রাহেলা দ্রুত পায়ে কিছুটা সামনে এগিয়ে আসতেই মেঝের ওপর কাচের ফুলদানির অংশগুলো কয়েকশত টুকরোতে ছড়িয়ে ছিটিয়ে দেখতে পেয়ে বললেন, রাজিবুল, বাঁচান আমার, কি হয়েছে তোর? ফুলদানিটা ভাঙলি কেন? তোকে দেখেও তো মনে হচ্ছে অনেক রেগে আছিস। ওই রিজওয়ান আর ওর বউ আবার কিছু করেছে নাকি? রাজিবুল রাগী স্বরে বলল, ওরা নিশ্চুপ থাকে কখন মা? যেদিন থেকে রিজওয়ান আমাদের মুখে মুখে কথা বলতে শুরু করেছে সেদিন থেকে এই বাড়িটা আমার জন্য জাহান্নামে পরিণত হয়ে গিয়েছে। আমার যেন কোনো ক্ষমতাই নেই এই বাড়িতে। পুরো রাজত্ব রিজওয়ানের। আমার থেকে শারীরিক দিক দিয়ে একটু বেশি সক্ষম হয় যখন তখন আমাকে আঘাত করে বসো। এখন তো আমার ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলেছে। শেফালি আর উর্মিলার মতো মেয়েদেরও নিজেদের বশে করে নিয়েছে ওরা। আমাদের দল এখন পাতলা হয়ে গিয়েছে মা। রফিকুলকে তো চিনই, বউ বলতে অন্ধ সে। বউ যা বলবে তা অক্ষরে অক্ষরে পালন করাই স্বভাব ওর। আজ শেফালি আর উর্মিলাকে হাত করে নিয়েছে ওই রিজওয়ান আর তার বউ।
কাল উর্মিলাকে দিয়ে রফিকুলকেও নিজেদের হাতের পুতুল বানিয়ে ফেলবে। বাবা পুনরায় দেশে ফিরলে শুধুমাত্র তোমার আর আমার কথা মেনে নিয়ে রিজন আর ওর বউকে এ বাড়ি থেকে বের করে দিবে না, আমি জানি, আমি নিশ্চিত। রাজিবুলের কথাগুলো শুনে রাহেলার মুখশ্রীতে চিন্তার ভাঁজ স্পষ্ট হয়। রাহেলা বললেন, দরজা বন্ধ কর আর সাবধানে বিছানা এসে বস। তোকে তো একটা বিষয় সম্পর্কে এখনো জানানোই হয়নি। রাজিবুল নিঃশব্দে মায়ের কথা মেনে নিয়ে দরজা আটকে দিয়ে সাবধানে বিছানা এসে বসে। রাহেলা রাজিবুলের সম্মুখ পানে বসে বললেন, শরীফ সাহেবের কানে বিষমন্ত্র আমি অনেক আগে ঢেলে দিয়েছি, আর কাজটা এতই নিখুঁতভাবে শেষ করেছি আমি যে শরীফ সাহেব দেশে আসার পর আমাদের কথার গুরুত্বই বেশি দিবেন। আর রইল শেফালি আর উর্মিলার উপর থেকে আমার সতীনের ছেলের বশমন্ত্র কাটানোর বিষয়, সেটা করা আমাদের বাহাতের খেলা। ভুলে যাস না, তোর একটা ছেলে আছে আর রফিকুলের একটা মেয়ে আছে। ওরা দুজনই ওদের মায়েদের কলিজার ধন। যদি শেফালি আর উর্মিলা আমাদের কথা অনুযায়ী কাজ না করে, রিজন আর ওর বউয়ের দলে যোগ দেয়, তাহলে ওদের সংসার জীবন ও মা ধর্মের সমাপ্তি খুব শীঘ্রই ঘটিয়ে ফেলার ব্যবস্থা করব আমরা। ছেলে মেয়েদের থেকে কিছুদিন দূরে থাকলেই সব ভীমরতি ছুটে যেতে বাধ্য হবে। রাহেলার কথাগুলো শুনে রাজিবুলের ঠোঁটে বাঁকা হাসির রেখা ফুটে ওঠে। রাহেলা আবারও বললেন, শেফালিকে কন্ট্রোলে আনার দায়িত্ব তোর বাজান, আর উর্মিলাকে কন্ট্রোলে আমি আনব, আর সেটা আজই। অনেক দিন ধরেই নিজের আসল রূপ দেখাই না বৌমাদের। রিজন শেফালির সামনে এসে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, বড় ভাবি, একটা কথা মনে রাখবেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনই সমপরিমাণ অপরাধের অপরাধী হয়। এই বাড়িতে আসলে মানুষকে আর মানুষরূপী কালসাপকে বা কারা, তা আপনাদের দুজনের একজনকেও ভেঙে বুঝিয়ে দিতে হবে না। এই ক্ষণকালীন এক জীবনে ভালো থাকার জন্য অন্যায়কারীদের সঙ্গ দিতে গিয়ে মৃত্যুর পরে চিরস্থায়ী জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার মতো ভুল করবেন না। নিজে শক্ত থাকুন ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। এর ফলে পুরো দুনিয়া আপনাদের বিপক্ষে চলে গেল, আপনাদের সামনে ঢাল হয়ে দাঁড়াবে এই ছোট ভাইটা। এই বলে রিজওয়ান মেহেরিনকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে নিজেদের রুমে চলে যায়। শেফালি আর উর্মিলা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। রিজওয়ানের বলে যাওয়া প্রতিটি শব্দ এখনও যেন ওদের কানে বাজছে। মেহেরিন আর রিজওয়ান নিজ রুমে আসার পর মেহেরিন বলল, চেয়ারম্যানের ছেলে জিহাদের সাথে রুমির বিষয়ে কথা বলতে চেয়েছিলে তো, এখনো বলা হলো না তোমার? একটার পর একটা সমস্যা লেগে আছে। বসের ছোট্ট মেয়েটার কি করুণ অবস্থা যাচ্ছে, জানি না কতদিনে সুস্থ হয়ে উঠবে ওই বাচ্চাটা। আবার বাড়িতে অশান্তি করার মানুষের তো অভাব নেই। বাবার সাথেও কোনো যোগাযোগ করতে পারলাম না এখনো। যখনই কল করছি ফোন বন্ধ দেখাচ্ছে। অনলাইনেও অ্যাক্টিভ হয়নি সেদিনের পর থেকে। সব কিছুর ভিড়ে জিহাদের সাথে কথা বলার বিষয়টা আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। আজ বিকালে আমি জিহাদের সাথে দেখা করব। আমার ফোনটা নিয়ে রুমির কাছে যেও একবার। জিহাদের ফোন নাম্বারটা নিতে হবে, আর ওকে বাড়ি থেকে কিছুটা দূরে যে পার্কটা আছে ওখানে 4টার পর আসতে বলতে হবে। আচ্ছা ঠিক আছে। শেফালি নিজ রুমে প্রবেশ করতে দেখে রাজিবুল ওদের ছেলে শেহজাদকে নিয়ে বিছানায় বসে আছে। রাজিবুল শেহজাদকে কোনো একটা বিষয় নিয়ে বোঝাচ্ছিল। শেফালিকে দেখা মাত্র সে চুপ হয়ে যায়। শেফালি কিছুটা আন্দাজ করতে পারলেও রাজিবুলকে কিছু না বলে বিছানার এক পাশে বসে শেহজাদকে নিজের কাছে ডাকে। কিন্তু শেহজাদ শেফালিকে অবাক করে দিয়ে বিছানা থেকে নেমে এক দৌড়ে রুমের বাইরে চলে যায়। শেফালি অবাক হয়ে শেহজাদের যাওয়ার পানে তাকিয়ে রয় কিছু সময়। নিজের কাজে সফল হয়েছে কিছুটা দেখে রাজিবুলের ঠোঁটের কোণে হালকা হাসির রেখা ফুটে ওঠে। শেফালি রাজিবুলের দিকে তাকিয়ে বলল, শেহজাদকে আমার বিরুদ্ধে কি উল্টোপাল্টা বোঝালে তুমি এত সময় ধরে রাজীব? রাজিবুল কোনো প্রত্যুত্তর করল না। শেফালি আবারও বলল, যেই ছেলে মা ছাড়া কিছুই বুঝতো না, সব কাজে ভালো লাগা খারাপ লাগায় যার সঙ্গী ছিলাম আমি, আজ তাকে নিজের কাছে ডাকায় সে কিনা ছুটে বাইরে চলে গেল। এটা তো নর্মাল বিষয় লাগছে না আমার। কি বলেছো তুমি আমার ছেলেকে রাজীব?
আমি উত্তর চাই। রাজিবুল বাঁকা এসে বলল, অনেক লম্বা সময় দিয়েছিলাম তোমায় নিজেকে শুধরে নাও। তোমার এই পরিবর্তন ও অতি ভালো মানুষই চালচলন মোটেও পছন্দ হয়নি আমার। কিন্তু আমার কথা তুমি ভীষণই সাধারণভাবে নিয়েছ। আজ তোমার জন্য রিজন আবার আমার শরীরে হাত দেওয়ার সাহস দেখিয়েছিল। কি ভেবেছিলে তোমার এই কর্মকাণ্ডের জন্য কোনো ফল তুমি ভোগ করবে না? এত সহজে ছেড়ে দিব আমি তোমাকে? শেফালি রাগী স্বরে বলল, তুমি যে আসলে কত বড় অমানুষ তা আমার বোঝার বাকি নেই। ভালো ভাষায় বলে নিজের অন্যায় কাজের সঙ্গী হিসেবে পাচ্ছ না আমায়, তাই আমার দুর্বলতাকে ব্যবহার করছো। আমার প্রতি ছেলের মন বিষিয়ে দিয়ে ওকে আমার থেকে দূরে সরানোর মতো নিম্ন কাজে নেমেছ। তবে একটা কথা কান খুলে শুনে রাখো, তোমাদের মতো অমানুষদের সঙ্গ দিয়ে বিগত 12 বছরে অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, ভালো মনের মানুষদের সাথে দুর্ব্যবহার করেছি, মুখের অপব্যবহার করেছি, কিন্তু এখন থেকে আর সেসব করব না। তুমি যত নিচে নামতে পারো। আমি সৎ পথে যখন একবার উঠেছি, এই পথ ছেড়ে অসততার পথে আর পা বাড়াবো না কখনো। সৎ পথে চলতে গিয়ে যদি আমাকে আমার সংসার ও সন্তান উভয়কে হারাতে হয়, তা তো কোনো আফসোস থাকবে না। এই বলে শেফালি রুম থেকে বেরিয়ে যায়। শেফালির বলা কথাগুলো শুনে রাগে রাজিবুলের সর্বশরীর থরথর করে কাঁপছে যেন। এই কোন শেফালি কি দেখছে সে? এই শেফালি তো সম্পূর্ণ নতুন রূপ নিয়ে দাঁড়িয়েছিল তার সামনে। একে কি আদৌ কাবু করা সম্ভব হবে না রাজিবুলের পক্ষে? উর্মিলা সবেমাত্র গোসল ছেড়ে ওয়াশরুম থেকে বেরিয়েছে। সেই সময় রফিকুল রুমে প্রবেশ করে তাড়া দিয়ে বলল, আম্মা তোমাকে এক্ষুনি তার রুমে যেতে বলেছেন। জরুরি কোনো বিষয় নিয়ে তার তোমার সাথে কথা বলার আছে বললেন। উর্মিলা চুল মুছতে মুছতে বলল, আচ্ছা। মিনিট 5 পেরিয়ে গেল। উর্মিলাকে ড্রেসিং টেবিলের সামনে বসে নিজের শারীরিক যত্ন নিতে দেখে রফিকুল কিছুটা রাগী স্বরে বলল, মায়ের কাছে যেতে বলেছি, কোনো পাত্রপক্ষের সামনে বসতে বলিনি যে এত যত্ন নিয়ে সাজতে হবে তোমায় এখন। রফিকুলের এমন কথায় বিরক্ত হয় উর্মিলা। রফিকুলের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলল, তোমার মাকে দেখানোর জন্য আমি সবসময় পরিপাটি হয়ে থাকি না। সবেমাত্র গোসল সেরে বের হয়েছে। ভেজা চুলগুলো মুছে চিরুনি করছিলাম, যা এতেই অতিরিক্ত সাজগোজ করা হলো আমার। আর এত তাড়া দেওয়ারই বা কি আছে এখানে? তোমার মা ডেকেছে বলেছ, আমি শুনেছিও। এখন যখন আমার সময় হবে আমি যাব। রফিকুল কিছুটা আটকানো স্বরে বলল, তুমি নিজেই তো বলেছিলে আমার সঙ্গ হয়ে থাকতে সবসময়। বড় ভাইয়া রুমিকে ব্যবহার করে বাহ্যিক থেকে সম্পত্তি, টাকা পয়সা হরণ করবে। আমরা যেন ঘরোয়া সম্পত্তিগুলো হরণ করতে পারি তার ব্যবস্থা করতে হবে। আমি তো সেই কথা ভেবেই তাড়া দিলাম তোমায়। আম্মা কি বলে তা দ্রুত শুনতে যাও। উর্মিলা শব্দ করে একবার নিঃশ্বাস ফেলে রফিকুলের পাশে এসে বসে ওর হাতের ওপর নিজের হাত রেখে বলল, বহু বছর ধরে আমরা মরুভূমির পথ ধরে হেঁটে যাচ্ছিলাম। সামনে পানি আছে মনে করে মরীচিকার পিছনে ছুটছিলাম। আমাদের চোখের সামনে পড়ে থাকা লোভের পর্দাটা সরে যাচ্ছে আস্তে আস্তে। কে আমাদের আসলে আপন আর কে আমাদের পর তা আমরা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবো। একটা সত্য কথা শুনতে তিক্ত লাগলো বলতে হচ্ছে আমায়। তোমার বড় ভাই কেবল নিজের স্বার্থটা বোঝেন। নিজের স্বার্থ হাসিল করার জন্য উনি নিজের মা, বোন, ভাই সবাইকেই ব্যবহার করবেন কেবল। যখন তার স্বার্থ পুরোপুরিভাবে হাসিল হয়ে যাবে, তখন তিনি তোমাদের সবাইকে আস্থা করে ছুঁড়ে ফেলে দিতে দুবার ভাববেন না। তোমার মায়ের কাছে তোমার ও রুমির গুরুত্ব ততটা নয় যতটা তোমার বড় ভাইয়ের গুরুত্ব রয়েছে। নয়তো নিজের ছেলের ভালোর কথা চিন্তা করে মা হয়েও নিজের মেয়েকে কোরবানির প্রাণী বানাতে পারতেন না। কাল তোমার বোনের মতো তোমাকেও যে কোরবানির প্রাণী ওই মহিলা বানাবেন না তার কোনো নিশ্চয়তা নেই। উর্মিলার মুখে এরূপ কথাগুলো শুনে রফিকুলের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট হয়। কিয়ৎক্ষণ যাবৎ সম্পূর্ণ পরিবেশে পিনপতন নীরবতা বিরাজ করে। নীরবতার দেওয়াল ভেঙে রফিকুল বলল, আপন বলতে কি তুমি রিজন আর ওর স্ত্রীকে বোঝাচ্ছ উর্মি? রিজন আর মেহরিনের সাথে আমরা কম দুর্ব্যবহার করিনি বিগত সময়। তবুও সব ভুলে গিয়ে সেদিন মেহরিন নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের মেয়েকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল।
ওদের এই ঋণকে অস্বীকার করতে পারবে তোমরা? আম্মাকে এসে যখন উষাকে মেহরিনের অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বাঁচানোর কথা বললাম, আম্মা দায়সারাভাবে বললেন সেখানে অন্য কেউ হলে এমন কাজ করত। এরপর বড় ভাবিকে নিয়ে আমরা হাসপাতালে রাত কাটালাম জন্য আজ বড় ভাইয়া বড় ভাবির সাথে দুর্ব্যবহার করলেন। গায়ে হাত ওঠাতেও নিয়েছিলেন, কিন্তু বড় ভাবির সামনে ঢাল হয়ে রিজওয়ান দাঁড়িয়েছিল। ওরা তো চাইলেই আমাদের দুর্ব্যবহারের কথা স্মরণ করে আমাদের ক্ষতি হতে দেখত, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিত। ওরা এমন করেনি, কারণ ওরা সৎ ও ভালো মানসিকতার অধিকারী। বিশ্বাস যদি চোখ বন্ধ করে কাউকে করা যায়, তাহলে সেই তালিকায় রিজওয়ান ও মেহেরিনই থাকবে, কেবল তোমার মা বা ভাই নয়। আর আমি এও জানি এখন তোমার মা আমাকে শাসাবেন জন্যই ডেকে পাঠিয়েছেন। হয়তো আমাদের সম্পর্ক উষার কথা বলে আমাকে মানসিকভাবে দুর্বল করানোর চেষ্টা করবেন, বাধ্য করবেন ওনাদের সঙ্গ দিতে। কিন্তু আমি তোমাকেই পরিষ্কার ভাষায় একটা কথা বলে দিচ্ছি, আম্মা বা বড় ভাইয়া হাজার চেষ্টা করলো আমার মন তাদের দিকে আর কখনো ঘুরাতে পারবে না। এবার থেকে আমি সৎ ও ভালো মানসিকতার মানুষদের সাথে থাকব, নিজের সবটুকু দিয়ে তাদের সাহায্য করব, এতে আমার সাথে যা হওয়ার হোক। এই বলে উর্মিলা রফিকুলের পাশ থেকে উঠে রুম থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য রাহেলার রুমে যাওয়া। শাশুড়ি মা রাহেলা বেগমের রুমে প্রবেশ করতেই উর্মিলা দেখল তিনি উষাকে কোলে নিয়ে বসে আছেন। উর্মিলা উষাকে উদ্দেশ্য করে বলল, উষা, মামনি এখন তোমার রুমে যাও, পরে আবার এসে দাদিমার সাথে খেলা করো। উর্মিলার কথায় উষা কোনো রেসপন্স করে না, ঠায় দাদির কাছে বসে আছে। রাহেলা তার ঠোঁটে বাঁকা হাসির রেখা স্পষ্ট রেখে উষার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। কিছু সময় পেরিয়ে গেল, উষাকে নড়তে চড়তে না দেখে উর্মিলার বুঝতে বাকি রয় না তার বাচ্চা মেয়েটার মন বিষিয়ে দেওয়ার কাছে ইতিমধ্যেই তার শাশুড়ি মা লেগে পড়েছেন। উর্মিলা উষাকে ধমকের স্বরে বলল, উষা, তোমাকে রুমে যেতে বললাম না আমি? মায়ের ধমকে কেঁপে ওঠে ছোট্ট উষা। মুহূর্তের মধ্যেই দাদি শিখিয়ে দেওয়া কথাগুলো হজম হয়ে যায় ওর। কাঁদো কাঁদো নয়নে একবার দাদির দিকে তাকিয়ে দ্রুততার সাথে বিছানা থেকে নেমে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় সে। উষার এভাবে চলে যাওয়া বিরক্ত হন রাহেলা। রাগী স্বরে বললেন, আমার নাতনিকে ধমক দেওয়া সাহস পায় কোথায় তুমি, মেজো বৌমা? উর্মিলা স্বাভাবিক কণ্ঠে বলল, 10 মাস 10 দিন পেটে রেখে মৃত্যু যন্ত্রণা সহ্য করে পৃথিবীর আলো দেখিয়েছে যেই সন্তানকে, সে অবাধ্য আচরণ করে তাকে বাধ্য বানাতে যা করা দরকার মা হিসেবে সেই সব করব আমি। আর আমার কাজের কৈফিয়ত আমি কাউকে দিতে রাজি নেই। ঘুরিয়ে পেঁচিয়ে কথা আমি বলতে পারি না, তাই সরাসরি নিষেধ করে দিচ্ছি, আমার মেয়ের থেকে আপনি দূরে থাকুন। আমার নামে আমার বাচ্চা মেয়ের কাছে বিষ মন্ত্র ঢেলে তাকে আমার থেকে দূরে সরানোর চেষ্টা করলে আপনাকে আমি ছেড়ে কথা বলবো না। আমি ঠিক কতটা খারাপ আর জঘন্য হতে পারি সেই সম্পর্কে আপনার সামান্যতম ধারণাও নেই, শাশুড়ি মা। এই বলে উর্মিলা রাহেলাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রাগে যেন শরীর জ্বলছে রাহেলার। তার ভয়ে একসময় থরথরিয়ে কাঁপত যেই মেয়ে, সে আজ তাকে স্পষ্ট ভাষায় হুমকি দিয়ে গেল। এভাবে সবকিছু তার হাতের বাইরে চলে যাবে ভাবতেও পারেনি রাহেলা। আকস্মিকভাবে তার স্বামী শরীফ সাহেব দেশে ফিরলে দুটো মানুষের হালকা দল নিয়ে তার সামনে দাঁড়িয়ে জোর গলায় রিজওয়ান আর ওর স্ত্রীকে বাড়িছাড়া করার দাবি করবেন কি করে? ইতিমধ্যেই রাহেলার কপালে চিন্তার কয়েকটা ভাঁজ স্পষ্ট হয়েছে। নিজ বাড়ি থেকে কিছুটা দূরে পার্কের ভিতর বেঞ্চে মুখোমুখি হয়ে বসে আছে রিজওয়ান ও জিহাদ দুজনই। জিহাদের মুখশ্রী জুড়ে অজানা চিন্তা ও হালকা ভয়ের ছাপ স্পষ্ট ফুটে আছে। বিকেল হয়ে গিয়েছে, সূর্যের তেজ একেবারে হালকা এখন, তবুও ঘেমে কপাল ভিজিয়ে ফেলেছে জিহাদ। রিজওয়ান তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে জিহাদকে দেখছে। জিহাদের এই রূপ রিজওয়ানকে কিছুটা সন্তুষ্ট করছে, কারণ একজন ছেলে তার ভালোবাসার মানুষের গার্জিয়ানদের সামনে তখনই ভয় পায় যখন সেই ভালোবাসার মানুষটার প্রতি তার ভালোবাসা প্রকৃত হয়। রিজওয়ান স্মিত হাসি দিয়ে নিজের পকেট থেকে রুমালটা বের করে জিহাদের দিকে এগিয়ে দিয়ে বলল, কপালের ঘামটুকু মুছে নাও, আমার সামনে এত ঘাবড়ানোর কিছু নেই। জিহাদ জোরপূর্বক হাসি দিয়ে রিজওয়ানের থেকে রুমালটা নিয়ে দ্রুততার সাথে কপালের ঘামটুকু মুছে পুনরায় রুমালটা ওর দিকে বাড়িয়ে দিতে নিলে রিজওয়ান বলল, তোমার কাছে রেখে দাও এটা,
জিহাদ নিঃশব্দে রুমালটা নিজের পকেটে রাখে। রিজওয়ান পুনরায় বলল, কতদিন থেকে আমার বোন আর তুমি একে অপরকে মন দিয়ে রেখেছ শুনি? জিহাদ নিজের মাথার পিছনের চুলগুলো আলগা হাতে বুলাতে বুলাতে বলল, মানে ভাইয়া 2 বছর হচ্ছে প্রায়। সারা জীবনের জন্য আমার বোনের দায়িত্ব নিতে পারবে? আমার শুধু একটা কাজ নেওয়া প্রয়োজন। রুমির খরচ বহন করার সামর্থ্য হলে আমি নিজেই আপনাদের কাছে আসতাম, রুমিকে নিজের করে চাওয়ার দাবি নিয়ে। তোমার বাবার সম্পর্কে তোমাকে কিছু বলতে হবে আমায়, আমি জানি। শুধু একটা প্রশ্নই করব, তোমার বাবা যদি এই সম্পর্ক না মানেন তাহলে তখন তুমি কি সিদ্ধান্ত নিবে? হারাম উপায়ে অর্জিত সয় সম্পত্তির ওপর আগ্রহ শুরু থেকে ছিল না আমার, এখনও নেই। বাবা আমাদের সম্পর্কের কথা জানতে পারলে যদি বাধা প্রদান করে, আমি এক কাপড়ে সব ছেড়ে ছুড়ে তার বাড়ি থেকে বেরিয়ে আসতে মানসিকভাবে প্রস্তুত আছি ভাইয়া। জিহাদের মুখে এমন প্রত্যুত্তর শোনার জন্যই প্রস্তুত ছিল রিজওয়ান। জিহাদ যে তার বোনের জন্য যোগ্য তা বুঝতে আর বাকি রয় না রিজওয়ানের। রাতের বেলা নিজ রুমে চিন্তিত মুখশ্রী নিয়ে মেঝের ওপর পায়চারি করছে রুমি। সেই সময় রিজওয়ান ও রুমের দরজার সামনে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, আসবো? রিজওয়ানের কণ্ঠে কর্ণপাত হতেই রুমি ওর দিকে তাকিয়ে জোরপূর্বক হাসি দিয়ে বলল, ভিতরে আসতে পারমিশন চাইছো কেন ভাইয়া? অনায়াসে চলে আসতে পারো। রিজওয়ান ভিতরে প্রবেশ করতে করতে বলল, তুই একজন বিবাহযোগ্য বয়সের মেয়ে, এই রুমটা তোর একান্ত নিজের জায়গা। একজন ভাই হওয়ার পাশাপাশি আমি একজন ছেলে, তাই তোর রুমে প্রবেশ করার পূর্বে অবশ্যই আমাকে তোর অনুমতি নিতে হবে। রিজওয়ানের চিন্তা ভাবনা বরাবরের মতো রুমিকে মুগ্ধ করে। রিজওয়ান রুমির সম্মুখে দাঁড়িয়ে বলল, আজ জিহাদের সাথে দেখা করতে গিয়েছিলাম বিকালে। রুমি উৎসুক নয়নে তাকিয়ে আছে রিজওয়ানের দিকে। আশানুরূপ জবাব সে শুনতে চায় তার ভাইয়ের কণ্ঠে। রিজওয়ান আবারও বলল, জিহাদ নিজের পায়ে দাঁড়ালে তোদের দুজনের 4 হাত এক করে দেওয়ার ব্যবস্থা করব আমি। এখন শুধু কিছু সময় অপেক্ষা করতে হবে। এই সময়ের ভিতর তোদের মাঝে যে বা যারা সমস্যার সৃষ্টি করতে চাইবে তাদের সর্বপ্রথম আমার সম্মুখীন হতে হবে। নিশ্চিন্ত থাকতে পারিস তুই। রিজওয়ানের মুখে আশানুরূপ কথাগুলো শুনে রুমির 2 চোখ খুশির নোনা জলে টইটুম্বুর হয়ে যায়। রুমি সঙ্গে সঙ্গে কোনো দ্বিধা ছাড়া রিজওয়ানকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ওঠে। রুমির আকস্মিক এমন কাজে কিছুটা অবাক হয় রিজওয়ান। পরক্ষণেই রিজওয়ান ওর ঠোঁটে প্রশান্তির হাসির রেখা ফুটিয়ে তোলে। রুমির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, চোখের সব পানি যদি আজই শেষ করিস, বিয়ের পর বিদায় বেলায় কিন্তু আর চোখে পানি আনতে পারবি না। আমাদের ছেড়ে নতুন বাড়িতে নতুন পরিবেশে যেতে হবে। খুশির পাশাপাশি হালকা দুঃখও থাকবে, তাই কিছু পানি বাঁচিয়ে রাখ পাগলি। রুমি রিজওয়ানকে ছেড়ে 2 হাতে নিজের 2 চোখের পানি মুছে হাসি মুখে বলল, তোমাকে আর ভাবিকে চিনতে বড্ড দেরি করে ফেলেছি আমি ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার এই ছোট বোনটা তার খারাপ আচরণের জন্য ভীষণ লজ্জিত। তোর ওপর আমার যদি সামান্যতম রাগ জমে থাকতো তাহলে আজ তোর জন্য জিহাদের সাথে কথা বলতে যেতাম না আমি। তুই তোর ব্যবহারের জন্য অনুশোচনা করছিস, এই যথেষ্ট। এখন ভালো মেয়ের মতো নিজের পড়াশোনায় মনোযোগী হ। জীবনে ভালো রেজাল্টও জরুরি। ঠিক আছে ভাইয়া। অতঃপর রিজওয়ান স্থান ত্যাগ করে। হাসপাতালে আরফার কেবিন রুমে ওর মাথার পাশে রাখা চেয়ারটাতে বসে আরফার ওপর নিজের অপরাধী দৃষ্টি স্থির করে রেখে আরহামের 2 চোখ নোনা জলে ভরপুর হয়ে আছে। আরহাম ঢোকের সাহায্যে গলা পর্যন্ত আসা কান্নার দলাগুলোকে গিলে নেওয়ার চেষ্টা করে বলল, আমার মেয়ের এতটুকু শরীরে কত কত সুচ যান্ত্রিক লাইন লাগিয়ে রেখেছে ডাক্তাররা। এগুলো তো মানুষকে যন্ত্রণা দিয়ে দিয়ে উপকার করে। আমার মেয়েটা তো পাথর মূর্তির ন্যায় শুয়ে আছে, মুখ দিয়ে একটা টু শব্দ করছে না। ওরও নিশ্চয় অনেক যন্ত্রণা হচ্ছে, কিন্তু চেয়েও নিজের যন্ত্রণাগুলোকে বাহিরের মানুষদের সামনে প্রকাশ করতে পারছে না। আরহামের কথার মাঝে কেবিন রুমের ভিতরে আমজাদও প্রবেশ করেন। আমজাদ আরহামের পাশে এসে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রাখতে আরহাম বলল, বাবা, আমার মেয়েটা যখন অভিমানী স্বরে প্রথমবার বলেছিল
সে তার মাম্মামের জায়গায় স্টার হয়ে তাকে আমার কাছে ফিরিয়ে দিবে। তখনও কেন আমার ভিতর মনুষ্যত্ব বোধ জাগ্রত হলো না বলো তো? সেদিন বুকের ভিতরে চাপা যন্ত্রণা হচ্ছিল। যদি সেই যন্ত্রণাকে নিজের নিজ চিন্তার জাতাকলে না পিষ্ট করে আমার মেয়েটাকে আপন করে নিতাম, ওকে আর 5 জন বাবার মতো আদর দিতাম, তাহলে হয়তো আজ আরফা এভাবে আমাদের সামনে জীবন মৃত্যুর লড়াই করতো না। আমজাদ একবার দীর্ঘশ্বাস ফেলে বললেন, মানুষ তখনই নিজের ভুলটা বুঝতে পারেন যখন সেই ভুলের জন্য নিজের জীবনকে দুর্বিষহ মুহূর্তের মধ্য দিয়ে পার করেন। আর সেই বোঝ ও শিক্ষা হয় চিরস্থায়ী। মানুষ পুনরায় সে ভুল করার আগে 2 বার ভাবেন অন্তত। তুমি জীবনে যে ভুল করেছিলে তার জন্য এখন তোমার জীবনকেও দুর্বিষহ মুহূর্তের মধ্য দিয়ে পার করতে হচ্ছে, আর তুমি অনুশোচনাও করছো। তোমার এই শিক্ষাও চিরস্থায়ী হবে। শুধু আল্লাহ তাআলার নিকট 2 হাত জুড়ে নিজের ভুলের জন্য ক্ষমা ভিক্ষা চাও, আর নিজের এই ফুলের মতো মেয়েটার সুস্থতার জন্য দোয়া করো। আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, আমার বান্দারা তোমরা আমার নিকট আরজি নিবেদন করো, তোমাদের মনের গহীন থেকে যত পারো তত। তোমাদের চাও ফিরিয়ে দেওয়ার সাধ্য আমারও নেই। তোমাদের আরজিগুলো যদি কারোর ক্ষতির কারণ না হয় তাহলে অবশ্যই আমি তা কবুল করে নিব। নিজের বাবার মুখে এরূপ কথাগুলো শুনে আরহামের হৃদয় আগের তুলনায় অনেকটা শীতল হয়ে যায়। সে নিজের 2 চোখ দিয়ে এত সময় ধরে জমে রাখা নোনা জলগুলো বের করতে করতে বলল, আমার মেয়েটার সুস্থতা আমার আল্লাহর নিকট ভিক্ষা চাইলে তিনি আমাকে ফিরিয়ে দিবেন না, তাই না বাবা? ইনশাআল্লাহ এমনটাই হবে। একজন সন্তানের জন্য তার বাবা মায়ের দোয়া অনেক গুরুত্বপূর্ণ। সন্তানকে জীবনে সুস্থ ও সফল দেখতে হলে আল্লাহর নিকট তার জন্য মন খুলে 2 হাত তুলে দোয়া করো। দোয়া ওষুধের থেকেও বেশি কার্যকরী হয়। এই বলে আমজাদ আরফার কেবিন রুম থেকে বেরিয়ে যান। আমজাদের বলে যাওয়া শেষ কথাটা আরহামের কানে এখনও বাজছে। দোয়া ওষুধের থেকেও বেশি কার্যকরী হয়। আরহাম বসা থেকে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে গিয়ে অজু করে আসে। আরফার বিছানার ডান পাশে থাকা ছোট্ট র্যাকের ভিতর জায়নামাজ ভাঁজ করে রাখা দেখে আরহাম জায়নামাজটা নিয়ে ক্যাবলামুখীতে বিছিয়ে দিয়ে নফল নামাজ আদায়ের উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়ে পড়ে। রাতে ঘুমানোর পূর্বে শেহজাদের 1 গ্লাস গরম দুধ খাওয়ার রোজকার অভ্যাস জন্য শেফালি দুধের গ্লাস হাতে নিয়ে শেহজাদের রুমে প্রবেশ করে। শেহজাদ বিছানার সাথে হেলান দিয়ে বই পড়ছিল। শেফালি শেহজাদের হাতের ডান পাশে এসে দাঁড়িয়ে বলল, শেহজাদ, এই যে বাবা, দুধটুকু খেয়ে নাও তো। অনেক রাত হয়ে গিয়েছে, আজ আর পড়তে হবে না। দুধটুকু শেষ করে ঘুমাতে হবে। শেফালির কথাগুলো শেহজাদের কান পর্যন্ত পৌঁছালেও সে কোনো রেসপন্স করে না। আগের ন্যায় নিজের মন ও দৃষ্টি সে হাতে থাকা বইয়ের উপরে স্থির করে রেখেছে। শেফালি নিজের কথার পুনরাবৃত্তি করল। শেহজাদকে এবারও কোনো রেসপন্স করতে না দেখে শেফালি নিজের রাগ আর নিয়ন্ত্রণ করতে পারে না। দুধের গ্লাসটা বেডসাইড টেবিলের ওপর রেখে শেহজাদের হাত থেকে ওর বইটা কেড়ে নিয়ে বিছানার অন্য পাশে ছুঁড়ে মেরে ধমকেশ্বরে বলল, এত বড় লায়ক হয়ে যাওনি তুমি যে এখনই আমার কথা গায়ে লাগাবে না, নিজের মর্জি মতো চলবে। আর আমি তোমাকে কিছুই বলবো না শেহজাদ। জন্ম দিয়েছি তোমায়, ছোট্ট বাচ্চা থেকে এত বড় করেছি, কখনো যত্ন ভালোবাসার সামান্যতম ত্রুটি হতে দেনি। যখন যেটা আবদার করেছো বাবার সাথে রাগারাগি করে হলো সে আবদার পূরণ করেছি। আর আজ সেই তুমি আমাকে এড়িয়ে চলার মতো দুঃসাহসিকতা দেখাচ্ছ কি করে বলো? নিজের মায়ের ধমকে এবার শেহজাদ পুরোপুরিভাবে নড়ে চড়ে বসে। ওর 2 চোখে ইতিমধ্যেই নোনা জলরা বাসা বেঁধেছে। শেফালি আবারও বলল, আজই শুরু করেছিলে, আজই শেষ হচ্ছে। এরপর যদি ভুলেও কখনো আমার কথার অবাধ্য হয়েছ কিংবা আমাকে এড়িয়ে চলার মতো দুঃসাহসিকতা দেখিয়েছ, তবে তোমাকে আমি বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। থেকো সেখানে একা একা। কেউ তোমাকে আদর দেখিয়ে খাবার খাওয়াতে যাবে না, তোমার কাপড় ধুয়ে দিবে না, প্রতি রাতে তোমাকে দুধ গরম করে এনে খেতে দিবে না। শেফালির বলা কথাগুলো শুনে শেহজাদ এবার শব্দ করেই কেঁদে দেয়। ছেলেকে কাঁদতে দেখে শেফালির মায়ের মন শান্ত হয়। শব্দ করে একবার নিঃশ্বাস ফেলে সে বেডসাইড টেবিলের ওপর থেকে দুধের গ্লাসটা নিয়ে পুনরায় শেহতাজের দিকে বাড়িয়ে দিয়ে বলল,
দুধটুকু এই মুহূর্তে শেষ করো। শেহজাদ সঙ্গে সঙ্গে ওর মায়ের হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে কয়েক ঢোকের সাহায্যে শেষ করলো। শেফালি নিজের শাড়ির আঁচল দিয়ে শেহজাদের দু চোখ ও মুখ মুছে দিয়ে বলল, কান্না করেছো জন্য তোমার আজকের আচরণ আমি ভুলে যাব, আর পুনরায় তোমাকে এমন আচরণ করার সুযোগ দিব এমনটা ভেবো না। আমি যা বলেছি তা মাথা থেকে বের করে দিও না, তাহলে ফল কি হবে সেটা সম্পর্কেও তুমি অবগত। এখন ঘুমিয়ে পড়ো। শেহজাদ বিছানায় শুয়ে পড়ে। শেফালি শেহজাদের শরীরে কাঁথাটা টেনে দিয়ে ও রুমের লাইটটা বন্ধ করে রুম থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালবেলা ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে রাজিবুল, রফিকুল, রাহেলা ও বাচ্চারা। শেফালি আর উর্মিলা ওদের প্রয়োজন অনুসারে খাবার পরিবেশন করে দিচ্ছে। পরক্ষণে শেফালি চেয়ার টেনে রাজিবুলের পাশে বসতে নিলে রাজিবুল খাবার খেতে খেতে বলল, তুমি এখানে বসলে আমি উঠে যাব। শেফালি থেমে গিয়ে চেয়ার স্পর্শ করে দাঁড়িয়ে বলল, মানে তোমার মতো মেয়ের সাথে এক স্থানে বসে খাবার খাওয়ার থেকে ক্ষুধার্ত থাকা শ্রেয় মনে করি আমি। যদি তুমি এখানে রাখা কোনো চেয়ারে বসো তাহলে আমি খাবার না খেয়ে উঠে যাব। সবার সামনে এমন অপমানমূলক কথা হজম করে নিতে পারে না শেফালি। রাগী স্বরে বলল, আমার হাতে রান্না করে খাবার খাচ্ছ কি করে? রাতে এক রুমে এক বিছানায় থেকেছ কি করে? তখন এ অতি সম্মানবোধ কোথায় ছিল? রাহেলা উচ্চস্বরে বললেন, ছি বোমা, নিজেদের শোয়ার ঘরের কথা এভাবে নির্লজ্জের মতো সবার সামনে বলছো কি করে? এখানে বাচ্চারাও আছে, সে বিষয় কি খেয়াল নেই? শেফালি কিছু বলার পূর্বে উর্মিলা বলল, ভাবি তো তেমন আহামরি কিছু বলেনি আম্মা। আর বাচ্চাদের কথা বড় ভাইয়া সর্বপ্রথম খেয়াল করা উচিত ছিল। তারা 1-2 বছর হলো স্বামী স্ত্রীর সম্পর্কে আবদ্ধ হননি। প্রায় 12 বছরের সংসার জীবন তাদের মাঝে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হলে তা একান্তে সমাধান করে নেওয়া উচিত। বড় ভাইয়ার পাশে ভাবি বসলে তিনি খাবার শেষ না করে উঠে যাবেন এমন কথা বাচ্চাদের সামনে বলাটা কি তার খুব উচিত কাজ হয়েছে বলে মনে হচ্ছে আপনার? উর্মিলার প্রত্যুত্তরে ভীষণ রাগ ও বিরক্ত হন রাহেলা ও রাজিবুল দুজনেই। উচিত সময় উচিত কথা বললে তা সহ্য না হওয়ারই স্বাভাবিক। রাজিবুল রাগী স্বরে বলল, রফিকুল, তোর বউকে বল সীমা অতিক্রম না করতে। সাংসারিক কিংবা বাহ্যিক দুই ক্ষেত্রেই মেয়ে মানুষের মুখ এত চলা ভালো না। আমি কিন্তু এসব সহ্য করব না। উর্মিলা তেজি স্বরে বলল, আপনি সেই সব কাপুরুষের তালিকায় পড়েন যাদের ধারণা এতটাই নিম্ন হয় যে তারা মনে করে এই জগতে তারাই সর্বেসর্বা। তারা যে কাজই করুক না কেন সেটা খুব ভালো। সেটা অন্যায় কাজ হলে কোনো নারী তার প্রতিবাদ করলেই শরীরে গিয়ে যেন কাঁটার মতো বিঁধে যায় তাদের। নারী জাতিকে, বিশেষ করে নিজের বউ, বাচ্চাদের পায়ের নিচে দাবিয়ে রাখার চেষ্টা আপনারা সর্বক্ষণ করে যান। আমি আপনার কথায় ভয় পাই না, আর না আপনি আমার মুখ বন্ধ করতে পারবেন। উর্মিলার কথা এবার রাগ যেন রাজিবুলের মাথায় চড়ে বসে। রাজিবুল নিজ চেয়ার থেকে উঠে দ্রুত পায়ে উর্মিলার সম্মুখে এসে দাঁড়িয়ে ওকে থাপ্পড় দেওয়ার জন্য উদ্যত হলে পিছন থেকে শেফালি রাজিবুলের হাত ধরে ফেলে। রাজিবুলের এমন উদ্দেশ্য দেখে রফিকুলও নীরব হয়ে বসে থাকতে পারে না। চেয়ার থেকে উঠে দাঁড়ায় সে। রাজিবুল কিছু বলতে নেওয়ার পূর্বেই শেফালি রাজিবুলের সম্মুখে এসে দাঁড়িয়ে ওর হাত ছেড়ে দিয়ে সজোরে ওর গালে একটা থাপ্পড় দেয়। মুহূর্তের মধ্যে সম্পূর্ণ পরিবেশের রূপ বদলে যায়। রাহেলা অত্যন্ত অবাক হয়ে এক হাত নিজের মুখের উপর রাখলেন। শেফালির এমন কাজে বাচ্চারা অবাক দৃষ্টি নিয়ে ওদের দিকে তাকিয়ে রয়েছে। উর্মিলার ঠোঁটে হালকা হাসির রেখা ফুটে উঠেছে। রাজিবুল নিজের গালের উপর হাত রেখে নিজের দৃষ্টি মেঝের উপর স্থির করে রেখেছে। শেফালি তেজি স্বরে বলল, সাহস কি করে হলো তোমার উর্মিলাকে মারার জন্য উদ্যত হওয়ার? ভুলে যেও না, সে তোমার বোন বা বউ না, সে তোমার ভাইয়ের বউ। তাকে উঁচু গলা একটা কথা বলার অধিকার নেই তোমার। এখানে তার স্বামী উপস্থিত আছেন। যদি সে ভুল কিছু বলে থাকতো বা করত, তাহলে তাকে শাসন করে নিজ নিয়ন্ত্রণে আনার দায়িত্ব তার স্বামী পালন করত। 10 জনের সামনে যদি তুমি নিজের স্ত্রীকে অসম্মান করো, তাহলে সেই 10 জনের ভিতর অন্তত একজন তোমার চোখে আঙুল দিয়ে ভুলটা অবশ্যই দেখিয়ে দিবে। একজন মানুষ হিসেবে তা করার তার সম্পূর্ণ অধিকার আছে। তোমার আর তোমার মায়ের কথা মেনে নেয়নি জন্য গতকাল থেকে তোমরা আমাদের নিজেদের বাধ্য বানাতে কম চেষ্টা করনি।
এখন যখন কোনোভাবেই নিজেদের কাজে সফল হতে পারছিলে না, তখন বাচ্চাদের সামনে ছোট বানাতে এমন কাজ করলে, যার কোনো মানেই কেউ খুঁজে পাবে না। শুরু তুমি করেছিলে আর শেষটা আমি করছি। আগেও বলেছিলাম, এখন আবারও বলছি। একবার যখন আমি সৎ পথে উঠেছি, তখন তোমরা শত চেষ্টা করলো আমাকে অসৎ পথে পরিচালনা করতে সফল হবে না। তাই নিজেদের কাছে নিজেদের সম্মান যদি প্রিয় হয়ে থাকে, তা একেবারে খোয়াতে না চাও, তাহলে নিজের চিন্তা, চালচলন ও কাজে সীমা বজায় রাখো। লজ্জায় অপমানে থমথমে ভাব ধারণ করেছে রাজিবুলের সম্পূর্ণ চেহারা। রাহেলাও একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে। শেফালি কাজ ও কথা তাকেও কিছুটা কাবু করে দিয়েছে। সেই সময় মূল দরজা থেকে রাহেলা বলে কারো ডাকার আওয়াজ ভেসে আসে। রিজওয়ান আর মেহেরিন সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছিল। রিজওয়ান মূল দরজার দিকে লক্ষ্য করতে নিজের বাবা শফিক সাহেবকে ভিতরে আসতে দেখে ওর চেহারা এক অন্যরকম খুশির ছাপ স্পষ্ট হয়। মেহরিনের ঠোঁটো হালকা হাসির রেখা ফুটে ওঠে। ডাইনিং স্থান ত্যাগ করে ওরা সবাই আঙিনায় এসে দাঁড়ায়। স্থান ত্যাগ করে না শুধু রাজিবুল, উষা আর শেহজাদ দাদু ভাই বলে ছুটে গিয়ে শফিক সাহেবকে জড়িয়ে ধরে। শফিক সাহেব ওদের দুজনের মাথায় আদুরে হাত বুলিয়ে দিয়ে ওদের দুজনের কপালে ও গায়ে পরম স্নেহের পরশ এঁকে দেন। রাহেলা একের পর এক ধাক্কা যেন মেনে নিতে পারছেন না। একই বাড়ির অবস্থা বেগতিক। হাতের নাগাল থেকে বেরিয়ে গিয়েছে তার বৌমারা, মেয়ে, নাতনি নাতনিরা ও ছোট ছেলে। তার মাঝে আজ আকস্মিকভাবে শফিক সাহেবের আগমন ঘটল। এবারই ছাড়া হতে যে তার আর খুব বেশি সময় লাগবে, তা ভেবেই এখন থেকে তার ভিতর অন্যরকম দুশ্চিন্তা কাজ করছে। রিজান ওর বাবার সামনে সে দাঁড়িয়ে নম্র স্বরে সালাম দিলে শফিক সাহেব দৃষ্টি অন্যদিকে স্থির রেখে গম্ভীর স্বরে সালামের উত্তর দিলেন। বাবার এমন আচরণে রিজওয়ানের বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। বিগত কয়েকদিন যাবৎ সে তার বাবার সাথে যোগাযোগ করার শত চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তবে কি ওর ধারণাই ঠিক হলো? ওর সৎ মা ইতিমধ্যে ওর বাবার কান্নে বিষ মন্ত্র দ্বারা ভরে দিয়েছেন, যার জন্যই আজ আকস্মিকভাবে শফিক সাহেব উপস্থিত হলেন। রিজওয়ান একবার দীর্ঘশ্বাস ফেলে পিছিয়ে গিয়ে মেহরিনের পাশে পুনরায় দাঁড়িয়ে পড়ে। মেহরিন সম্পূর্ণ বিষয়টা লক্ষ্য করেছে। ওর কাছেও সম্পূর্ণ বিষয়টা পানির মতো স্বচ্ছ ও পরিষ্কার। একে একে রফিকুল, উর্মিলা, শেফালি শফিক সাহেবকে সালাম জানায়। শফিক সাহেব ডাইনিং সাইডে তাকাতে রাজিবুলকে সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কি ব্যাপার রাজিবুল, ওখানে ওভাবে দাঁড়িয়ে আছো কেন? আমার উপস্থিতি কি সে উপলব্ধি করতে পারছে না? রাহেলা জোরপূর্বক হাসি দিয়ে বলল, পারবেন না কেন, পেরেছে নিশ্চয়ই। মাত্রই খাওয়া শেষ করে উঠলাম আমরা সবাই, তাই হয়তো। শফিক সাহেব রাজিবুলের নাম ধরে ডাক দেন। রাজিবুল ডাক শুনতে পেয়ে চোখ তুলে তাকাতেই শফিক সাহেবকে দেখতে পেয়ে বিরক্তিতে মুখ দিয়ে চ শব্দ উচ্চারণ করে আঙিনায় এসে নীরব হয়ে দাঁড়িয়ে রয়। শফিক রাজিবুলকে নিজের তীক্ষ্ণ নজর দ্বারা পর্যবেক্ষণ করে সকলকে উদ্দেশ্য করে বললেন, আমার বিশ্রামের প্রয়োজন, এখন আমি রুমে যাচ্ছি। সকলে নিজ নিজ কাজে যাও। বিকেলবেলা ঠিক 4টে নাগাদ সকলের জন্য বাড়িতে উপস্থিত থাকা হয়। এই বলে শরীফ সাহেব নিজ রুমের উদ্দেশ্যে হাঁটা ধরলেন। রাহেলা ও আর এক মুহূর্ত সময় নষ্ট না করে শরীফ সাহেবের পিছন পিছন চলে গেলেন। রাজিবুল একবার রিজওয়ানকে রাগান্বিত চাহনি নিয়ে দেখে শেফালিকে উদ্দেশ্য করে বলল, শেফালি, এক্ষুনি রুমে এসো। এই বলে সে নিজেও স্থান ত্যাগ করে। শেফালি একবার দীর্ঘশ্বাস ফেলে স্বামী আজ্ঞা পালন করতে রুমে যায়। রফিকুল আর উর্মিলাও বাচ্চাদের নিয়ে রুমের দিকে অগ্রসর হয়। রুমি রিজওয়ানের পাশে এসে দাঁড়িয়ে বলল, ভাইয়া, তোমাকে অন্যরকম লাগছে কেন? বাবার আকস্মিক বাড়িতে চলে আসা নিয়ে তুমি কি সন্তুষ্ট নও? মা মারা যাওয়ার পর এই পৃথিবীতে আপন বলতে বাবাই আছেন। আজ আসার পর থেকে বাবা আমার দিকে ফিরেও তাকালেন না। বাবার ছায়াতল আমার উপর থেকে হারিয়ে গেলে আমি নিজেকে সামলাতে পারবো না বোন। রিজওয়ানের কথায় রুমির বুঝতে বাকি রয় না সে কি বোঝাতে চাইছে। রুমি শুকনো হাসি দিয়ে বলল, সৎ ও ভালো মানসিকতার মানুষদের পাশে এই পৃথিবীর মানুষরা না থাকলেও পৃথিবীর ও মানবজাতির স্রষ্টা স্বয়ং আল্লাহ তাআলা থাকেন। তার রহমতের ছায়াতল থেকে কেউ তাদের বঞ্চিত করতে পারে না কখনো। পৃথিবীতে এখনো অবধি
পাপের রাজ্য তৈরি করা অমানুষদের ক্ষমতা এতটাও বেড়ে যায়নি যে তারা আল্লাহ তাআলার রহমতের ছায়াতলে থাকা তার বান্দাদের চুল পরিমাণও ক্ষতি করতে সক্ষম হবে। জীবনে অনেক অন্যায় করেছি তোমার সাথে ভাইয়া, কিন্তু এখন আল্লাহ আমার ওপর থেকে অন্যায়ের বোঝা হালকা করতে অনেক বড় একটা সুযোগ দিয়েছেন আমাকে। আমি সেই সুযোগকে বৃথা যেতে দিব না। আমার বড় ভাইয়া বাবার মন বিষিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন ঠিকই, কিন্তু বাবার চোখের ওপর থেকে তাদের ফেলানো মিথ্যে ষড়যন্ত্রের পর্দা সরাতে আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও চেষ্টা করব। তোমার মাথার ওপর থেকে এভাবে বাবার ছায়াতল সরে যেতে দিব না আমি। রুমির কথাগুলো শুনে রিজন ও মেহেরিনের হৃদয় জুড়ে পরম তৃপ্তি কাজ করতে শুরু করেছে। মেহেরিনের দু চোখে খুশির অশ্রুরা এসে ভিড় জমিয়েছে। ওদের মনে সত্যের জয় হবেই তার কিছুটা আশ্বাস জেগেছে। শেফালি রুমে প্রবেশ করতেই রাজিবুল দরজাটা ভিতর থেকে আটকে দিয়ে শেফালির পিছন থেকে ওর মাথার চুলগুলো নিজের 5 আঙুলের ভাঁজে নিয়ে দেওয়ালের সাথে ওর মুখের বাম পার্শ্ব চেপে ধরে রাগে রিরি করতে করতে বলল, খুব নারী শক্তি জেগে উঠেছে তোর মাঝে, তাই না? সবার সামনে আমাকে এই রাজিবুলকে থাপ্পড় দিয়েছিলি তুই। কোন হাত দিয়ে যেন থাপ্পড়টা দিয়েছিলি? এই হাত, তাই না? এই হাত। এই বলে রাজিবুল শেফালির ডান হাত ওর পিঠের পিছনে বেঁকে ধরে। গাল, চুল ও হাত 3 দিকে যন্ত্রণায় মুখ দিয়ে কেবল ঘুঙ্গানির মতো আওয়াজ বের করছে শেফালি। দু চোখ দিয়ে ঝরঝর করে নোনা জলরা গড়িয়ে পড়ছে। রাজিবুল আবারও বলল, সতীসাধ্যী সাজার শখ জেগেছে খুব। নিজের স্বামীর হুকুম অমান্য করে ওই রিচনের পক্ষ নিবি তুই, এমনটাই তো বলেছিলি, তাই না? এই মুখ দিয়েই তো ওই শব্দগুলো বের করেছিলি, তাই না? এই বলে রাজিবুল আরো শক্তভাবে শেফালির মুখ দেওয়ালের সাথে চেপে ধরে। সে যেন চাইছে দেওয়ালের ভিতর শেফালির সম্পূর্ণ শরীরটা ঢুকিয়ে দিতে। যন্ত্রণায় শেফালি মেঝের ওপর পা দিয়ে আঘাত করছে। রাজিবুল শেফালির কানের কাছে মুখ এগিয়ে নিয়ে গিয়ে হিসিয়ে বলল, শরীফ সাহেব এভাবে বাড়িতে হাজির হবেন এ বিষয়ে আমি পূর্ব থেকে অবগত ছিলাম না। বিগত দিনগুলো ধরে যা করে এসেছিস তার যে প্রভাব আমার ওপর পড়েছে তা আমি আমার মন ও মস্তিষ্ক থেকে বের করে দিব। তোকে আগের ন্যায় ভালোবাসবো। সে যা তার তোকে নিয়ে আগের মতো সুখে শান্তিতে সংসারও করব, কিন্তু আমার দুটো শর্ত তোকে কোনো প্রশ্ন ছাড়া মেনে নিতে হবে। প্রথম শর্ত হলো তোকে আগের মতো হয়ে যেতে হবে। সেই শেফালি হতে হবে যে ছিল অত্যন্ত লোভী, স্বামী সন্তান বলতে অন্ধ, স্বামী সকল কাজে যে সমান তালে সঙ্গ দিত। রিজন আর ওর স্ত্রী ছিল যার 2 চোখের বিষ। দ্বিতীয় শর্ত হলো আজ বিকালে যখন বাবা বৈঠক বসাবেন তখন আমার আর আম্মার বোঝানো কথার প্রেক্ষিতে তিনি তোকে যা যা প্রশ্ন করবেন তার উত্তর আমার মন মতো করে দিবি। সেখানে আমার বিরোধিতা করে কিছু বলবি না। যদি আমার শর্তগুলো না মানিস, আজ তোর জন্য আমি বাবার সামনে ফেঁসে গেলে, এই বাড়ি ও যাবতীয় সয় সম্পত্তি থেকে বঞ্চিত হলে তোকে আমি ছেড়ে কথা বলবো না। এ বাড়ি থেকে আমার বেরিয়ে যেতে হলে খুব তাড়াতাড়ি বাড়ির সামনে গেটের ওপর তোর লাশ ঝুলন্ত অবস্থায় পাবে ওরা। আমার হাত থেকে তখন তোকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে রাজিবুল শেফালিকে ছেড়ে দিয়ে রুমের দরজা খুলে বাহিরে চলে যায়। শেফালি দেওয়াল ঘেঁষে মেঝের ওপর বসে পড়ে। ওর 2 চোখ দিয়ে এখনো নোনা জলরা গড়ে পড়ছে। কিয়ৎক্ষণ নীরবে কান্না করার পর শেফালি এক হাত দিয়ে নিজের অশ্রুগুলো মুছে নিয়ে বলল, এত তাড়াতাড়ি আমাদের 12 বছরের গড়ে তোলা ভালোবাসার সমাপ্তি ঘটবে আমি ভাবিনি। শরীফ সাহেব ফ্রেশ হয়ে সবেমাত্র বিছানায় নিজের শরীরটা এলিয়ে দিয়েছেন। সেই সময় রাহেলা শরীফের পাশে বসে বলল, আমার এক কথায় তুমি সত্যি চলে আসবে আমি ভাবতে পারিনি গো। আসার আগে জানাও নিজে, এটা অনেক ভালো করেছ। নয়তো তোমার মুখোশধারী ছেলে তোমার সামনে সত্যের প্রকাশ যেন না ঘটে, তার জন্য আরো বড় কোনো ষড়যন্ত্র রাহেলা সম্পূর্ণ কথা শেষ করতে পারে না। তার পূর্বেই শরীফ চোখ বন্ধ অবস্থায় নিজের হাত উঁচিয়ে রাহেলাকে থামিয়ে দিয়ে বললেন, আমার বিশ্রামের প্রয়োজন, যা বলার বিকালে সবার সামনে বলিও, এখন নীরব থাকো। শরীফের এরূপ কথা অসন্তুষ্ট হন রাহেলা। তবুও নিজের অসন্তুষ্টি ভাবকে নিজের মধ্যেই দাবিয়ে রেখে শরীফের পাশ থেকে উঠে রুম থেকে বেরিয়ে যান। নিজ রুমে বিছানায় পাশাপাশি বসে আছে উর্মিলা আর রফিকুল।
উর্মিলার চেহারায় অসন্তুষ্টি ও রাগের ছাপ স্পষ্ট ফুটে আছে। রফিকুলও নীরব হয়ে বসে আছে। নীরবতার দেওয়াল ভেঙে উর্মিলা বলল, কাপুরুষের মতো ডাইনিং টেবিলে বসে অনর্গলভাবে খাবারগুলো গিলতে একটু লজ্জা করছিল না তোমার, তাই না? উর্মিলার এরূপ প্রশ্নে অবাক হয় না রফিকুল। শান্ত স্বরে সে বলল, কি করতাম আমি তখন? কি করতে মানে? তোমার ভাই আমার শরীরে হাত ওঠানোর জন্য উদ্যত হয়েছিল। মাঝখানে ভাবি না আসলে আমার গালে আজ তোমার ভাইয়ের থাপ্পড়ের দাগ জল করত। এত বড় একটা ঘটনা দেখো জিজ্ঞাসা করছো তুমি কি করতে? ওখানে ভাবির হয়ে ওভাবে কথা না বললেই এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। কে বলেছিল তোমায় মুখের লাগাম ছুটাতে? রফিকুলের এরূপ প্রত্যুত্তর উর্মিলার রাগের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দেয়। উর্মিলা রফিকুলের সম্মুখে ঘুরে এক হাতে ওর মুখ চেপে ধরে হিসিয়ে বলল, অন্যায়ের প্রতিবাদ করতে জানো না, আর আমাকে বলতে এসেছ আমি কেন মুখের লাগাম ছুটিয়েছি? আজ বিকালে বাবার সামনে যদি নিজের মা আর ভাইয়ের সমর্থন নিয়ে একটা কথাও বলেছ, তাহলে তোমার পুরুষত্বের যে ছিটে ফোটা বাকি আছে তা ঘুচিয়ে হাতে চুরি পরিয়ে ঘরে বসে রাখবো আমি, বুঝলে? এই বলে উর্মিলা রফিকুলের মুখ ছেড়ে দিয়ে বিছানা থেকে নেমে ওয়াশরুমের ভিতরে প্রবেশ করে। উর্মিলার এমন কাজে রফিকুলের সম্পূর্ণ শরীর যেন মুহূর্তের মধ্যেই ঘামে ভিজে একাকার হয়ে গিয়েছে। সে নিজের মুখে হাত বুলাতে বুলাতে বার কয়েক শুকনো ঢোক গিলে। বিকেলবেলা রিজওয়ানদের বাড়ি জুড়ে পিনপত্তর নীরবতা বিরাজ করছে। আঙিনায় মাঝ বরাবর চেয়ারে বসে আছেন শরীফ সাহেব। তার পাশে রাজিবুল, রাহেলাও বসে আছে। বাকিরা সবাই দাঁড়িয়ে আর বাচ্চারা নিজ নিজ রুমে আছে। শরীফ সাহেব তীক্ষ্ণ নজরে সকলকে একবার দেখে নিয়ে রাজিবুলকে উদ্দেশ্য করে বললেন, রাজিবুল, তোমার নাকি এই ব্যান্ডেজটা কিসের? আঘাত পেলে কি করে? রাজিবুল রিজওয়ানের দিকে এক পলক তাকিয়ে বলল, বাবা, আমি আর রফিকুল তো আপনার সৎ সন্তান। আপনি আমাদের জন্ম দেননি। আপনার সাথে এই বংশের সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই। আমাদের জন্মদাত্রী মায়ের সাথে আপনি দ্বিতীয়বার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, সেই সূত্রে আপনি আমাদের বাবা আর আমরা আপনার সন্তান। কিন্তু সৎ যে সৎই হয়, সৎকে কখনো আপন ভাবা যায় না। এমন চিন্তার ও বহিঃপ্রকাশ বিগত 17 বছর ধরে এই বাড়িতে আমরা থাকাকালীন সময়ে বহুবার। এটা অস্বীকার করব না যে আপনি আমাদের সন্নিকটে থাকাকালীন কখনো বাবার অভাব কিংবা অন্য কোনো কিছুর অভাব অনুভব করতে দেননি। আমরা যেন সচ্ছলভাবে নিজেদের জীবন কাটাতে পারি, তাই আপনি নিজের পরিবার, দেশকে ছেড়ে প্রবাসে গিয়ে থেকেছেন। নিজের মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত পরিশ্রম করে আমাদের জন্য অর্থ পাঠিয়েছেন। কিন্তু সত্যি কথা বলতে আপনার রোজগার করা অর্থ ও এবারের সয় সম্পত্তির উপর আমার কিংবা আমার ছোট ভাই রফিকুলের কোনো অধিকার নেই। এটা আমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা যে উড়ে এসে জুড়ে বসা মানুষ, এমন চিন্তা রাখার মতো মানুষও যথেষ্ট আছে এ বাড়িতে। আমরা এবারের কোনো কাজে, কোনো সিদ্ধান্তে মতামত পেশন করতে পারিনি কখনো, আর পারবও না, এমনটা আমাদের জানিয়ে দেওয়া হয়েছে আপনার অগোচরে। যখন এসব অন্যায় অত্যাচার সহ্য করতে না পেরে আমি জোর খাটানোর সামান্যতম চেষ্টা করতাম, তখনই রিজওয়ান আমাকে যাচ্ছে তাইভাবে মারত। সেসব ক্ষত শুকিয়ে গিয়েছে শরীর থেকে ঠিকই, কিন্তু মনের ওপর যে দাগগুলো বসেছে তা মৃত্যু না হওয়া পর্যন্ত ভোলা সম্ভব না। কিছুদিন আগে আমার নাকে বাজেভাবে আঘাত করেছিল রিজওয়ান, যার ফলস্বরূপ আজও আমি আমার নাক থেকে ব্যান্ডেজটা খুলতে পারিনি। রাজিবুলের মুখে এরূপ কথাগুলো শুনে রিজওয়ান বা উপস্থিত কেউই বিন্দুমাত্র অবাক হয়নি, কারণ রাজিবুল যে রিজওয়ানকে ফাঁসাতে এমন কিছুই বলবে তা সবাই আগে থেকে খুব ভালোভাবে বুঝতে পেরেছিল। শফিক সাহেব গম্ভীর মুখশ্রী নিয়ে বসে আছেন। রাজিবুলের কথার তালে তাল মিলিয়ে রাহেলা নেকা কান্নার স্বরে বললেন, এই সংসারকেও রাজিবুল, রফিকুল, রুমির মতো রিজওয়ানকেও আমার সন্তান হিসেবে গ্রহণ করেছিলাম আমি। ওর ভালো লাগা, খারাপ লাগা, ইচ্ছে অনিচ্ছাগুলোর দিকে সর্বদা সতর্ক থাকতাম। তবু আমরা কেউ ওর মনে বিন্দুমাত্র জায়গা করে নিতে পারিনি। সর্বদা আমাদের সাথে খারাপ ব্যবহার করে এসেছ। রাজিবুল, রফিকুল এবং সে সন্তান নয় বলে ওদের উঠতে বসতে খোঁটা দিয়ে এসেছে। সাংসারিক অশান্তি এড়াতে এতগুলো বছর ধরে
আমরা সবাই ওর সকল অন্যায় দুর্ব্যবহার মুখ বুজে সহ্য করে এসেছিলাম। সহ্য করতে করতে এখন আমাদের সব সহ্য ক্ষমতা শেষ হয়ে গিয়েছে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো পরিস্থিতি যাকে বলে। তুমি এ বাড়ির প্রধান কর্তা, নিজের প্রথম স্ত্রী সন্তানের করা অন্যায়গুলোকে সাপোর্ট করবে, নাকি আমাদের উপর হওয়া অন্যায় অবিচারের জন্য রিজওয়ানকে শাস্তি প্রদান করবে, সেই সিদ্ধান্ত নিয়ে নাও। এই বলে রাহেলা থেমে যায়। শরীফ সাহেব চোখ তুলে রাহেলার দিকে তাকিয়ে বললেন, একপাক্ষিক মতামত শুনে বিচার করলে সেটাকে সঠিক বিচার বলবে না কেউ রাহেলা। তোমরা তোমাদের মত পোষণ করলে ঠিক আছে, এবার রিজওয়ানের মুখ থেকে আমার শোনা উচিত, সে আসলে তোমাদের নিয়ে কেমন চিন্তাধারা রাখে। রাজিবুল কিছুটা বিরক্তির স্বরে বলল, ওর মতামত শোনার কি আছে এখানে বাবা? ও তো এখন নিজেকে বাঁচাতে আমাদের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলবেই। দ্বিপাক্ষিক মতামত শুনে তোমারই বরং একটা সঠিক সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে। রাহেলা ন্যাকা কান্নার স্বরে বললেন, থাম রে বাজান, থাম তুই। তোর বাবার আমাদের প্রতি থাকা বিশ্বাসের জায়গাটা যে ঠিক কতটা মজবুত তা তার কথার মধ্য দিয়ে বোঝা হয়ে গিয়েছে আমার। আমরা এতগুলো বছর ধরে অন্যায় অত্যাচার সহ্য করে আসতে পেরেছি তখন রিজওয়ানের মুখ থেকে আমাদের নিয়ে মিথ্যে রটনা গুলোও শুনে সহ্য করে নিতে পারবো। তোর বাবা যদি আজ ন্যায্য বিচার না করেন, তাহলে আমাদের এক কাপড়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার মতো মানসিক শক্তি আছে। শরীফ সাহেব বললেন, তোমরা যদি সত্যি বলে থাকো তাহলে তোমাদের আমার সিদ্ধান্তের ওপর ভরসা রাখা উচিত। ভালো খারাপ সত্য মিথ্যার মধ্যে পার্থক্য বোঝার বয়স আমার যথেষ্ট হয়েছে। এমনি এমনি মাথার সব চুলগুলো সাদা বর্ণ ধারণ করেনি, তাই অহেতুক কথা বাড়িয়ে সকলের মূল্যবান সময় নষ্ট করো না তোমরা। রাহেলা আর রাজিবুল এবার নীরব হয়ে যায়। শরীফ সাহেব রিজওয়ানকে উদ্দেশ্য করে বললেন, রিজওয়ান, তুমি খুব ভালোভাবেই জানো তুমি আমার কাছে তোমার মায়ের রেখে যাওয়া মহামূল্যবান আমানত। তোমার দিকে আমি যখনই তাকাই তখনই তোমার মায়ের মায়া মাখানো মন জুড়ানো মুখশ্রী আমার সামনে জলজল করে ভাসে। তোমার মাকে আমি বড্ড ভালোবাসতাম। আজও আমার হৃদয়ের গহীনে তোমার মায়ের জন্য ভালোবাসা বেঁচে আছে। সে আমাদের সঙ্গে না থাকলেও আমার মন ও মস্তিষ্ক জুড়ে বেঁচে আছে। ওর সাথে কাটানো 10 বছরের সংসার জীবনের সুমধুর সময়গুলোর স্মৃতি আমি আজও ভুলতে পারিনি। মৃত্যুর পূর্ব পর্যন্ত তা ভোলা আমার পক্ষে সম্ভব নয়। সংসারের খরচ জোগানোর জন্য আমাকে কাজ করতে বাইরে যেতে হবে। এই এত বড় বাড়ি জুড়ে সদ্য মাহারা 9 বছরের শিশু সন্তান তোমাকে একলা রেখে যাওয়া আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। তোমার একাকিত্ব দূর করতে তোমাকে মায়ের ভালোবাসা, ভাইয়ের স্নেহ দিতে পারবে এমন চিন্তা করে আমি রাহেলার সাথে ওর 2 ছেলে সন্তান সমেত দ্বিতীয়বার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার মতো এত বড় সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ দীর্ঘ 17 বছর পর এসে আমাকে শুনতে হচ্ছে তুমি ওদের কাউকে নিজের আপন মনে করনি কখনো। ওদের সাথে দুর্ব্যবহার করেছ। এমনকি রাজিবুল যে তোমার থেকে 6 বছরের বড়, তার শরীরেও যখন ইচ্ছে তখন যাচ্ছে তাই ভাবে আঘাত করেছ। ওদের খোঁটা দিয়েছ। এসব কি তুমি সত্যি ঠিক করেছ? রিজওয়ান কিছু বলার পূর্বে রাহেলা বললেন, এমন ইমোশনাল ভাবে কথা বলে তুমি রিজওয়ানকে আরো সাহস দিচ্ছ আমাদের নামে বানোয়াট কাহিনী সাজানোর জন্য। একটু কঠিন রাহেলা সম্পূর্ণ কথা শেষ করার পূর্বেই শরীফ সাহেব রাহেলার দিকে রাগে ভরপুর দৃষ্টি নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গে রাহেলার বাকিগুলো কথা গলা পর্যন্ত এসে আটকে যায়। রাহেলা শরীফ সাহেবের দৃষ্টি উপেক্ষা করতে না পেরে গলায় বেঁধে যাওয়া কথাগুলো বার কয়েক ঢোকের সাহায্যে গিলে নেন। রুমি বলল, বাবা, আমি কিছু বলতে চাই। শরীফ সাহেব অনুমতি দিলে রুমি পুনরায় বলল, বাবা, আপনি আমাকে অনেক ভালোবাসেন আমি জানি। আপনি আম্মা বড় ভাইয়াকেও যথেষ্ট ভালোবাসেন একথাও আমি জানি। রিজওয়ান ভাইয়ের বিরুদ্ধে তাদের করা এই অভিযোগের সম্পূর্ণ বিরোধিতা করছি আমি। কারণ রিজওয়ান ভাইয়ের নামে এত সময় ধরে আম্মা আর বড় ভাইয়া যা যা বলেছেন মূলত সেগুলোই ছিল বানোয়াট ঘটনা। আপনি ওদের একপাক্ষিক কথার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেননি দেখে ভীষণ ভালো লাগলো। আপনি বড় মেজো ভাবি, এমনকি সে জাত উষার মুখ থেকে আসল সত্যটা শুনতে পারবেন। কারণ মিথ্যুকরা শত চেষ্টা করলেও সমাজের চোখের সামনে থেকে সত্যের পর্দা সরিয়ে মিথ্যার পর্দা
ফেলতে সক্ষম হবেন না। সত্যের জয় সবসময় হবেই। বাচ্চারা অন্তত আমরা বড় মানুষদের মতো গুছিয়ে মিথ্যা কথা বলতে পারবে না। রুমির মুখে এরূপ কথাগুলো শুনে তেলে বেগুনে শরীর জ্বলে ওঠে যেন রাজিবুলের, কিন্তু বাবার সামনে তার বহিঃপ্রকাশ করতে পারবে না। রুমির মুখে এরূপ কথাগুলো শুনে তেলে বেগুনে জ্বলে ওঠেন যেন রাহেলা ও রাজিবুল। রাহেলা নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে বললেন, রুমি, তুই কি আদৌ আমার গর্বের সন্তান, নাকি প্রসবের পরপরই আমার আড়ালে আমার সন্তানকে নিয়ে অন্য কেউ তার সন্তানকে আমার কাছে রেখে গিয়েছিল? টাকার লোভে এতটা জর্জরিত হয়ে গিয়েছিস তুই, ভাবতে অবাক লাগছে আমার। আর রাজিবুলের নামে বানোয়াট কথা বলার জন্য এবং রিজওয়ানের পক্ষ নেওয়ার জন্য ও তোকে কত টাকা দিয়েছে শুনি? বল নিজের বাবার সামনে গলা উঁচিয়ে, দেখি কত জোর তোর গলায়। রাহেলাকে এত জোরের সাথে রুমিকে মিথ্যে প্রমাণ করতে উঠে পড়ে লাগতে দেখে উর্মিলা কিছু বলতে নিবে, সেই সময় রফিকুল উর্মিলার হাত ধরে ওকে থামিয়ে দিতে নিলে উর্মিলা রফিকুলের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গেই রফিকুল উর্মিলার হাত ছেড়ে দেয়। রাজিবুল রাহেলার কথার তালে তাল মিলিয়ে বলল, ছি রুমি ছি, তুই এতটা নিচে নেমেছিস? তোকে কিসের অভাব দিয়েছিলাম আমরা বলতো, যে আজ অন্যায়কারীর পক্ষ নিয়ে মিথ্যে কথা বলতে হচ্ছে তোর? আল্লাহর ভয় করিস একটু। মিথ্যে বলে আজ অন্যায়কারীকে হয়তো শাস্তির হাত থেকে বাঁচাতে পারবি ঠিকই, কিন্তু পরকালের দুনিয়ায় শাস্তির হাত থেকে নিজেকে বাঁচাতে পারবি না। রুমি তেজি স্বরে বলল, বন্ধ করো বড় ভাইয়া, তোমার এই নোংরা মুখ থেকে আল্লাহর পবিত্র নাম নেওয়া বন্ধ করো। নিজেদের পাপ কর্মকে বাবার সম্মুখে না আনার জন্য আল্লাহর দোহাই দেখাতে বিন্দুমাত্র লজ্জা করছে না তোমার, তাই না? আল্লাহর ভয় তো তোমাদের মধ্যেই নেই। আমার ভিতর আছে জন্যই আজ আমি মিথ্যের নয় সত্যের পক্ষ নিয়েছি, অন্যায়কারীর নয় সত্যবাদী ও ভালো মানসিকতার মানুষদের পক্ষ নিয়ে দুটো সত্য কথা বলছি। রুমির মুখে এরূপ কথাগুলো শুনে রাজিবুল এবার আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না। নিজ স্থান থেকে উঠে রুমির কাছে এসে ওকে সকলের সম্মুখে থাপ্পড় দেওয়ার জন্য উদ্যত হলে রিজওয়ান এবারও রাজিবুলের হাত ধরে সে হাত ওর পিঠের সাথে শক্ত করে মুচড়ে ধরে। মুহূর্তের মধ্যে সম্পূর্ণ পরিবেশের রূপ পরিবর্তন হয়ে যায়। রাহেলা বসা থেকে উঠে দাঁড়িয়ে ন্যাকা কান্নার স্বরে শরীফ সাহেবকে উদ্দেশ্য করে বললেন, ওগো, আমাদের ছেলেটার হাত ভেঙে ফেলল গো, ওই অমানুষটার হাত থেকে আমার নিষ্পাপ ছেলেটাকে বাঁচাও তুমি। শরীফ সাহেব গম্ভীর স্বরে বললেন, রিজওয়ান, রাজিবুলের হাত ছেড়ে দাও। রিজওয়ান চোখ বন্ধ করে নিজের রাগকে নিয়ন্ত্রণ করে এক ঝটকা দিয়ে রাজিবুলের হাত ছেড়ে দেয়। রাজিবুল নিজের ব্যথাদায়ক হাতে হাত বুলাতে বুলাতে রিজওয়ানের থেকে কয়েক কদম পিছিয়ে গিয়ে দাঁড়িয়ে বলল, দেখলে তো বাবা, দেখলে তুমি? রিজওয়ান এভাবেই কথা নেই বার্তা নেই হুটহাট আমাকে আঘাত দেওয়ার চেষ্টা করে। আমাকে যে রিজওয়ান নিজের বড় ভাই হিসেবে মানে না, তার প্রমাণ তোমাকে দেখিয়ে দিলাম। শরীফ সাহেব রাজিবুলের দিকে তাকিয়ে বললেন, আমি এখানে উপস্থিত আছি দেখো কোন সাহসে রুমিকে থাপ্পড় দেওয়ার জন্য উদ্যত হয়েছিলে তুমি রাজিবুল? আমি কি তোমাকে বলেছিলাম তোমরা যা বলেছ তাই সত্য, আর আমি তা বিশ্বাস করেছি, তাই রুমির মিথ্যে সহ্য করতে না পেরে ওকে থাপ্পড় দিতে উদ্যত হওয়ার অধিকার আছে তোমার। শরীফ সাহেবের এরূপ কথার প্রত্যুত্তরে কি বলবে তা বুঝে উঠতে পারে না যেন রাজিবুল। রাহেলা বললেন, এখানে তুমি রাজিবুলের দোষ কেন খুঁজতে বসলে? রুমি মিথ্যে বলেছে নাকি সত্য তা আমরা খুব ভালোভাবেই জানি, তাই নিজের ছোট বোন যখন মিথ্যেকে প্রশ্রয় দিবে তখন বড় ভাইয়ের রাগ হওয়াটা অস্বাভাবিক কিছু তো নয়। রাগের বশে রাজিবুল রুমিকে থাপ্পড় দেওয়ার জন্য উদ্যত হয়েছিল, কিন্তু রিজওয়ান যা করলো তা তো অত্যন্ত বাড়াবাড়ি। দোষ দেওয়ার হলে ওকে দাও, বয়সের দিক থেকে ছোট হয়েও তোমার সামনে ও কি করে রাজিবুলের হাত মুচড়ে ধরে? শরীফ সাহেব বললেন, কার দোষ আছে কার নেই তা বোঝার যথেষ্ট বয়স হয়েছে আমার রাহেলা। এমনি এমনি মাথার সব চুলগুলো সাদা বর্ণ ধারণ করেনি আমার। শরীফ সাহেবের প্রত্যুত্তর শুনে চুপ হয়ে যায় রাহেলা। শরীফ সাহেব আবারও বললেন, এখানে উপস্থিত প্রত্যেকেরই নিজ নিজ মতামত পোষণ করার সম্পূর্ণ অধিকার আছে। কে বা কারা সত্য বলছে আর কে বা কারা মিথ্যা বলছে তা একে একে সবার মতামত শোনার পরই বোঝা যাবে।
শরীফ সাহেবের এরূপ কথা শুনে রাজিবুল শেফালির পাশে এসে দাঁড়ায়। শেফালি চোখ তুলে রাজিবুলের দিকে তাকালে রাজিবুল শেফালিকে ইশারায় নিজের বলানুযায়ী কাজ করতে বলে। শরীফ সাহেব বললেন, বড় বৌমা, আমার সম্মুখে এসে দাঁড়াও তুমি। শরীফ সাহেবের কথায় শেফালি তার সম্মুখে এসে দাঁড়ায়। শরীফ সাহেব শেফালির দিকে তীক্ষ্ণ দৃষ্টি স্থির করে বললেন, সত্যের পক্ষ নিবে নাকি মিথ্যার তা তোমার ওপর নির্ভর করছে। বলো এখন রাজিবুল আর রাহেলা এত সময় ধরে যা যা বলেছে তা কি সত্য নাকি রুমি যা বলেছে তা সত্য? শেফালি রাজিবুলের দিকে এক পলক তাকিয়ে ঠোঁটের কোণে হালকা হাসির রেখা স্পষ্ট রেখে নিজের কোমরের ভাঁজ থেকে একটা মোবাইল ফোন বের করে। অতঃপর একটা অডিও রেকর্ড চালু করে, যে রেকর্ডে ঘণ্টাখানেক পূর্বে রাজিবুল শেফালির শরীরে আঘাত করার সময় ওকে রিজওয়ানের বিরুদ্ধে কথা বলার জন্য হুমকি দিয়েছিল তা সবাই স্পষ্ট শুনতে পাচ্ছে। শেফালির এমন কাজে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় রাহেলা ও রাজিবুল দুজনেই। শেফালি এমন কিছু করতে পারে তা কল্পনা করতে পারেনি ওরা। রাজিবুল বলল, এসব মিথ্যে, আমি এমন কিছু করিনি। শেফালি আমাকে ফাঁসাতে অন্য কাউকে দিয়ে আমার কণ্ঠ নকল করিয়েছে। আসলে বাবা, তোমাকে বলতে লজ্জা লাগছে নিজের বউয়ের বিষয়ে, তবুও বলছি, শেফালিকে আমি পরপর কয়েকবার অন্য পুরুষের সাথে অন্তরঙ্গ অবস্থা হাতে নাতে ধরেছিলাম। শেহজাদের কথা চিন্তা করে বারবার আমি ওকে ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু আজও আমাকেই ফাঁসানোর চেষ্টা করছে দেখে নিজের মুখ আর বন্ধ রাখতে পারলাম না। রাজিবুলের মুখে এরূপ কথাগুলো শুনে শেফালির দু চোখ নোনা জলে টইটুম্বুর হয়ে ওঠে। শেফালিকে মিথ্যে প্রমাণ করতে রাজিবুল এতটা নিম্ন মানসিকতার পরিচয় দিতে পারল তা ভাবতেও শেফালির বুকের বাম পার্শ্বে চিনচিন করে ব্যথা অনুভব হচ্ছে। রাগে সর্বশরীর রিরি করে কাঁপছে রিজওয়ানের। মেহরিন রিজওয়ানের হাত ধরে আছে ওকে নিয়ন্ত্রণে রাখার জন্য। উর্মিলা নীরব থাকতে না পেরে রাজিবুলের সামনে এসে দাঁড়িয়ে মুখের ওপর থুতু দেয়। ঘৃণায় সঙ্গে সঙ্গে চোখ মুখ কুঁচকে ফেলে রাজিবুল। উর্মিলা রাগ ও ঘৃণা মিশ্রিত স্বরে বলল, নিজেদের সাজানো মিথ্যাকে সত্য হিসেবে প্রমাণ করতে নিজের সন্তানের মায়ের চরিত্রের উপর এত বড় মিথ্যা কলঙ্ক লাগাতে একটুও বুক কাঁপল না আপনার? অবশ্য কাঁপবেই বা কী করে, আপনারা তো মানুষের কাতারই পড়েন না। উর্মিলার কাজে ও কথায় ক্ষিপ্ত হয়ে ওঠে রাজিবুল। উর্মিলাকে মারার জন্য উদ্যত হলে পূর্বের ন্যায় রফিকুল নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আর তা দেখে না। দ্রুততার সাথে এগিয়ে এসে রাজিবুলকে ধরে বলল, এর আগেও তুমি আমার বউয়ের শরীরে হাত উঠানোর জন্য উদ্যত হয়েছিলে। বড় ভাই হও তুমি আমার, তাই সম্পর্কের কথা চিন্তা করে তোমাকে কিছু না বলে নিজের বউকেই সমঝোতা থাকতে বলেছিলাম পরবর্তীতে, কিন্তু এটা যে আমার ভুল চিন্তা ছিল তা আজ পরিষ্কারভাবে বুঝতে পারলাম। আজ তুমি নিজেকে বাঁচাতে নিজের বউয়ের চরিত্রে মিথ্যা কলঙ্কের দাগ লাগাতেও দুবার ভাবনি। আজ তোমার পক্ষ নিয়ে যদি আমি বাবার সামনে মিথ্যা বলিও, কাল তুমি যে আমাকেও রিজওয়ানের মতো তাড়াতে কোনো নোংরা পরিকল্পনা করবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। যে কেবল নিজ স্বার্থের কথাই চিন্তা করে তার পক্ষ নেওয়া কখনোই উচিত না। এই বলে রফিকুল সজোরে রাজিবুলকে ধাক্কা দেয়। তাল সামলাতে না পেরে রফিকুলের থেকে কয়েক হাত দূরে মেঝের ওপর ছিটকে পড়ে যায় রাজিবুল। অতঃপর রফিকুল আর কোনো চিন্তা না করে শরীফ সাহেবের পায়ের কাছে এসে বসে অনুন্মেষরে বলল, বাবা, তুমি আম্মাকে বিয়ে করে আমাদের নিয়ে এ বাড়িতে আসার পরপরই প্রবাসে চলে গেলে। তারপর থেকে আম্মা তোমার কথানুযায়ী রিজওয়ানকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেনি। আমাদের মাঝে হিংসা অহংকারের বিস্তার ঘটিয়েছিল। রিজওয়ানকে সবসময় হেয় করতো আম্মা, আমরাও এসব থেকে বাদ যাইনি। সকল ক্ষেত্রে রিজওয়ানকে খুব সামান্য ভাগ দিয়ে আমরা বেশি অংশ নিয়ে এসেছি। রিজওয়ানকে আম্মা সরকারি স্কুলে পড়িয়েছেন আর আমাদের বেসরকারি স্কুলে। আর তোমার সামনে রিজওয়ানের নামে বানোয়াট কথা তুলে ধরেছিলেন। সে বখাটে চালচলন করত, তাই বেসরকারি স্কুল থেকে ওকে বের করে দিয়েছিল স্যার ম্যাডামরা। এভাবেই চলতে চলতে রিজওয়ান 10ম শ্রেণীর গণ্ডি পেরিয়ে কলেজে পড়ার ইচ্ছে পোষণ করলে আম্মা ওর নামে আরও বড় একটা বানোয়াট ঘটনা সাজিয়ে তোমার সামনে তুলে ধরে, যার দরুন রাগের বশে তুমি ওর পড়াশোনায় বন্ধ করে দাও চিরতরের জন্য। কয়েক বছরের ভিতর আমি আর বড় ভাইয়া নিজেদের মতো করে বিয়ে করে নিই। তুমি এত অসন্তুষ্ট হয়েছ
তা বুঝো আমাদের মাঝে কোনো ভাবান্তর হয়নি। কয়েক বছর পর দেশে ফিরে তুমি রিজওয়ানের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে। আমরা সবাই চেয়েছিলাম বড় কোনো ঘরের মেয়েকে রিজওয়ানের বউ বানিয়ে আনতে। এতে মেয়ের বাড়ি থেকে দামি দামি জিনিসপত্র ও মোটা অঙ্কের টাকা পাওয়া সম্ভব ছিল। আমাদের চিন্তায় পানি ঢেলে দিয়ে তুমি মেহেরিনের সাথে রিজওয়ানের বিয়ে দিলে। মেহেরিন আমাদের সকলের অপছন্দের হলো আমরা সবাই তোমার সামনে ওকে মেনে নেওয়ার নাটক করেছিলাম। রিজওয়ানকে যখন ফোন কিনে দিতে চেয়েছিলে তখন আমাদের সত্য যেন তোমার সামনে না আসে, তাই কৌশলে ওকে দিয়ে ওর ফোন কেনার বিষয়টা ধামাচাপা দিয়েছিলাম আমরা। মেহেরিন বিয়ের পরও পড়াশোনা করবে এই বিষয়টা আমরা কেউই মেনে নিতে পারিনি। তাই মেহেরিনকে দিয়েই ও যে পড়াশোনা করতে ইচ্ছুক নয় এমনটা তোমাকে বলতে বাধ্য করিয়েছিলাম আমরাই। সব কিছু আমাদের ইচ্ছানুযায়ী চলছিল। রিজওয়ান আর মেহেরিনকে কথার ও আচরণের অত্যাচারের জাতাকলে পিষ্ট করতাম আমরা সর্বক্ষণ। প্রায় 1 মাস আগে রিজওয়ানের মাঝে আকস্মিক পরিবর্তন লক্ষ্য করি আমরা। সে প্রতিবাদী হয়ে ওঠে, আমাদের আসল জায়গাটা চিনিয়ে দিতে শুরু করে। আমরা যে এ বংশের সন্তান নই তা বুঝিয়ে দিতে থাকে। কিন্তু রিজওয়ানের এমন পরিবর্তন মেনে নিতে পারিনি আমরা কেউই। ওকে তোমার সামনে ফাঁসাতে সব রকম কূটনৈতিক পরিকল্পনা করতে শুরু করি। এর মাঝে বড় ভাইয়া রুমির জন্য তার অফিসের 40 ঊর্ধ্ব বয়সের ম্যানেজার, যার প্রথম স্ত্রী মারা গিয়েছে ও বর্তমানে 2টো ছেলে মেয়ে আছে, সেই লোকের সাথে বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। রুমি সেই সম্বন্ধে নারাজ হলে বড় ভাইয়া আম্মাকে দিয়ে রুমিকে জোরপূর্বক এই সম্বন্ধ মেনে নিতে বাধ্য করাতে বলে। বড় ভাইয়ার আসল উদ্দেশ্য ছিল অফিসে নিজের পজিশন বাড়ানো, স্যালারি বাড়ানো, পাশাপাশি ওর ম্যানেজারের যাবতীয় সয় সম্পত্তির মালিকানা নিজের নামে করে নেওয়া। আমরা কেউ রুমির পাশে দাঁড়াইনি। রুমির সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল রিজওয়ান আর ওর স্ত্রী। ওরা আমাদের সাথে কখনো অকারণে দুর্ব্যবহার করেনি। বড় ভাইয়ার দোষেই সে রিজওয়ানের হাতে মাইর খেয়েছে বারংবার। কিছুদিন আগে উষাকে অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বাঁচিয়েছিল মেহেরিন। সে চাইলেই পারত নিজের স্বামীর সাথে হওয়া অন্যায়গুলোর প্রতিশোধ নিতে, কিন্তু সে ভালো মানসিকতার পরিচয় দিয়েছে। ওদের ভালো আচরণ আমাদের সবার মাঝে ভালো প্রভাব ফেলল, বড় ভাইয়া বা মায়ের ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি। তারা আজও নিয়ত রেখেছিল সর্বোচ্চ চেষ্টা করবে তোমার সামনে রিজওয়ান আর মেহেরিনকে ছোট করে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে সব সয় সম্পত্তি নিজের নামে করে নেওয়া, এবারে জুড়ে নিজে একা রাজত্ব করা। আর বড় ভাবি রিজওয়ানের পক্ষ নেওয়ায়, বড় ভাইয়া সত্য সামনে আনায়, তার চরিত্র কলঙ্ক লাগানোর মতো ঘৃণ্য কাজ করত, দ্বিধাবোধ করল না। এবার তুমি সিদ্ধান্ত নাও বাবা, কি করবে তুমি? সব সত্য তোমার সামনে তুলে ধরেছি আজ আমরা। আমাদের কাজের জন্য আমরা সবাই ভীষণ অনুতপ্ত বোধ করছি। পারলে আমাদের ক্ষমা করে দিও তুমি। রফিকুলের মুখে এত সময় ধরে এতগুলো কথা শোনার পর শরীফ সাহেব যেন স্তব্ধ হয়ে গিয়েছেন। রাজিবুল ক্ষিপ্ত নজরে রফিকুলের দিকে তাকিয়ে বললেন, কাজটা তুই ঠিক করলি না রফিকুল, এর হিসাব তোকে দিতেই হবে। তোদের সবাইকে আমি দেখে নিব। শরীফ সাহেব বসা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, সৎ কখনো আপন হতে পারে না, এই কথা আমি ভুলে গিয়েছিলাম। আজ আমার ভুলে যাওয়ার ফল আমার চোখের সামনে জল জল করে ভাসছে। এই বলে শরীফ সাহেব এক হাত দিয়ে নিজের বুকের বাম পাশ চেপে ধরেন। রফিকুল তাকে ধরতে নিলে তিনি অন্য হাতে উঁচিয়ে ওকে থামতে বলে বললেন, আমি ঠিক আছি। নিজের পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে বুঝে রাহেল আর কোনো দিক বেদিক চিন্তা না করে শরীফ সাহেবের সম্মুখে এসে তার পায়ের কাছে বসে কান্নারত স্বরে বললেন, ওগো, আমাদের ভুল হয়ে গিয়েছে। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। রিজওয়ানের সাথে বিগত বছরগুলো ধরে এমন করা উচিত হয়নি আমাদের। তুমি দয়া করে আমাকে আর আমার ছেলেদের এ বাড়ি থেকে বের করে দিও না। আমি কথা দিচ্ছি, আজকের পর আর কখনো রিজওয়ান বা ওর বউয়ের সাথে বৈষম্যতামূলক আচরণ করব না। ওদের প্রাপ্য অধিকার পেতে কোনোরূপ বাধা প্রদান করব না। রিজওয়ানের যোগ্য মা আর মেহেরিন বৌমার যোগ্য শাশুড়ি হিসেবে নিজেকে প্রমাণ করব। আমাকে নিয়ে কোনো অভিযোগ করতে দিব না আমি কখনো। রাজিবুলকে বুঝিয়ে বলবো, ও নিজেকে শুধরে নিবে।
শেষ একটা সুযোগ দাও তুমি আমাদের। কথাগুলো বলে রাহেলা শরীফ সাহেবের পা স্পর্শ করতে নিলে শরীফ সাহেব কয়েক কদম পিছিয়ে যান সঙ্গে সঙ্গে। তার কঠিন দৃষ্টি অন্যত্র স্থির। রাহেলা বুঝতে পেরেছেন তার একার ক্ষমা চাওয়াতে কোনো লাভ হবে না। রাহেলা বসা থেকে উঠে রাজিবুলের কাছে গিয়ে ওর হাত জোড়া ধরে বললেন, রাজিবুল বাজান আমার, নিজের মাঝে আর ইগো রাখিস না। বাবার সামনে নিজের দোষগুলো স্বীকার কর, ক্ষমা চা তোর বাবার কা। রাহেলার মুখে এরূপ কথা শুনে রাজিবুল চিল্লিয়ে বলে উঠল, বাবা? কিসের বাবা হন উনি আমার? উনি আমাকে জন্ম দেননি, তাই ওনাকে আমি আমার বাবা হিসেবে মানি না। তাই ওনার কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। শোনো মা, উনি তোমাকে বা আমাকে চাইলেও এ বাড়ি থেকে বের করে দিতে পারবেন না, আর না এই সম্পত্তির ভাগ পাওয়া থেকে বঞ্চিত করতে পারবেন। ওনার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক না থাকলেও তুমি ওনার বিবাহিতা স্ত্রী হও, তাই তুমি তোমার ভাগ চাইবে ওনার থেকে। উনি তোমায় তোমার ন্যায্য ভাগে সম্পত্তি না দিলে পুলিশের কাছে যাব আমরা। এদের সবার বিরুদ্ধে এমন এমন অভিযোগ করব যে পুলিশ এদের বয়ান পেশ করার সময়টুকু দিবে না। এদের সবার কোমরে দড়ি পরিয়ে টানতে টানতে থানায়। রাজিবুল পুরো কথা শেষ করার পূর্বেই শরীফ সাহেব বললেন, এত বড় অন্যায় করেও তোমার ভিতর ন্যূনতম চক্ষু লজ্জাও কাজ করছে না। খুব জোরের সাথে নিজের মাকে অধিকার দাবি করতে বলছো। সে অধিকার দাবি করার ক্ষমতাও এবার আমি তুলে নিচ্ছি। মিসেস রাহিলা বেগম, আমি মোহাম্মদ শরীফ সাহেব সম্পূর্ণ সজ্ঞানে আপনাকে তালাক দিচ্ছি, তালাক দিচ্ছি, তালাক দিচ্ছি। শরীফ সাহেবের এরূপ কথা ও কাজে পুরো পরিবেশ যেন থমথমে বর্ণ ধারণ করে। রাহেলা ধপ করে রাজিবুলের পায়ের কাছে মেঝের ওপর বসে পড়েন। রাজিবুল রাগের বসে বুঝতেই পারেনি শরীফ সাহেব এমনটাও করতে পারবেন। শরীফ সাহেব আবারও বললেন, এই মুহূর্তে তুমি তোমার মাকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। তোমার মায়ের সাথে আমার আইনত কোনো সম্বন্ধ নেই। আমাদের ইসলামী শরীয়ত মতে বিয়ে হয়েছিল, আজ তা শেষ হয়ে গিয়েছে। তাই পরবর্তীতে তুমি এ বাড়িতে সম্পত্তির দাবি নিয়ে আসলে পুলিশ তোমার কোমরে দড়ি পরিয়ে টানতে টানতে থানায় নিয়ে যাবে। রাজিবুল থম লেগে দাঁড়িয়ে আছে। রাজিবুলকে কোনো রিয়াকশন করতে না দেখে শরীফ সাহেব বললেন, স্বেচ্ছায় যাবে নাকি ঘাট ধরে বের করে দিতে বলছো আমায়? রাজিবুল দাঁড়িয়ে না থেকে নিজের মাকে সেখানেই ফেলে রেখে বাড়ি থেকে বেরিয়ে যায়। শরীফ সাহেব রাহেলার দিকে তাকিয়ে বললেন, নিজের দোষে আজ সর্বহারা হলেন আপনি রাহেলা বেগম। যে ছেলের জন্য সবার সাথে অন্যায় করেছিলেন, আজ আপনার খারাপ সময়ে সেই ছেলে আপনাকে ফেলে রেখে চলে গেল। আপনাকে নতুন করে চলে যাওয়ার কথা বলতে হবে না আশা করছি। রাহেলা বসা থেকে উঠে কান্না ভেজা দৃষ্টি নিয়ে সকলকে এক পলক দেখে ঢলতে ঢলতে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। রফিকুল অধীর চাহনি নিয়ে তাকিয়ে আছে শরীফ সাহেবের দিকে। এবার যে তার সাজা পাওয়ার পালা। শরীফ সাহেব রফিকুলের উপর দৃষ্টি স্থির করে বললেন, তুমি নিজের ভুল বুঝতে পেরেছ। তোমার চোখে আমি অনুতপ্ততার ছাপ ও স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু অন্যায় করলে শাস্তি পেতে হবে। তাই আজ থেকে তোমাকে আমি আমার উপার্জনের টাকা থেকে কোনো টাকা দিব না। এ বাড়িতেই থাকতে পারবে তুমি তোমার স্ত্রী সন্তানকে নিয়ে, কিন্তু নিজের ও নিজের স্ত্রীর যাবতীয় খরচ নিজের উপার্জনের টাকায় সামলাবে। আমার নাতনি উষাকে কোনো কিছুর অভাব বোধ করতে আমি দিব না কেবল। আর বড় বৌমা, তোমার সততা ও সাহসিকতার জন্য তোমার উপর সন্তুষ্ট হয়েছে আমি। তাই তুমি আমার নাতি শেহজাদকে নিয়ে এ বাড়িতেই থাকবে। তোমাদের যাবতীয় খরচ আমি সামলাবো। আজ থেকে এ বাড়ির মূল করতে হবে ছোট বৌমা। সে সংসারের জন্য যে সিদ্ধান্ত নিবে সেটা সকলেই মানতে বাধ্য হবে। আজকের পর আর কখনো যদি তোমাদের কারোর আচরণ আমি বিন্দুমাত্র হিংসা অহংকার লক্ষ্য করেছি, তাহলে তক্ষুনি তাদের এ বাড়ি থেকে চিরতরের জন্য বের করে দিব আমি। আর কোনো রকম ক্ষমা করা হবে না কাউকে। রিজান, আগামীকালেই তুমি ছোট বৌমাকে নিয়ে পুনরায় কলেজে যাবে আর ওকে কলেজে ভর্তি করিয়ে দেওয়ার কাজ সম্পন্ন করবে। আর রুমি, তুমি তোমার যত দূর ইচ্ছে হয় তত দূর পর্যন্ত পড়াশোনা করতে পারবে। তোমার যখন মনে হবে তুমি এখন বিয়ে করতে ইচ্ছুক আছো, আমাকে জানাবে। এছাড়াও তোমার যদি কাউকে পছন্দ হয়ে থাকে সে বিষয়ে নির্দ্বিধায় আমাকে জানাবে।
আমি তার সাথেই তোমার বিবাহ কার্য সম্পন্ন করব। এই বলে শরীফ সাহেব নিজ রুমে চলে গেলেন। সকলের চোখে মুখে প্রশান্তির ছাপ স্পষ্ট ফুটে আছে। শাস্তি পেয়েও রফিকুল মনে মনে যে সন্তুষ্ট তা ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছে। উর্মিলার চেহারা তো অসন্তুষ্টির ছাপ দেখা যাচ্ছে না। রিজওয়ান হাসি মুখে মেহেরিনকে এক হাতে জড়িয়ে ধরে। হাসপাতালে আরফার কেবিন রুমে ওর বাম হাতের ওপর মাথা রেখে চোখ বন্ধ করে বসে আছে আরহাম। সেই মুহূর্তে আরহাম অনুভব করে আরফার হাত নড়ছে। আরহাম চট করে সোজা হয়ে বসে আরফার দিকে তাকাতেই দেখে আরফা বড় বড় করে চোখ মেলে তার দিকেই তাকিয়ে আছে। আরফার মুখে অক্সিজেন মাস্ক লাগানো ছিল। আরফা ধীর স্বরে তা খুলতে বলে আরহামকে। আরহাম আকস্মিকভাবে আরফার জ্ঞান ফিরে আসায় কি বলবে কি করবে তা যেন বুঝে উঠতে পারছে না। পরক্ষণে আরহামের ঘোর কেটে গেলে সে দ্রুততার সাথে আরফার মুখ থেকে অক্সিজেন মাস্কটা খুলে ফেলে। আরফার মুখের যে পাশে আঘাত বেশি লেগেছিল তা শুকিয়ে গেছে অনেকটাই। ব্যান্ডেজ খুলে ফেলেছেন ডাক্তার গতকালই। আরফা বলল, বাবাই, আমি স্টার হয়ে যাইনি মামামের জায়গায়? আরফার মুখে এরূপ কথা শুনে আরহামের ভিতরটা ভেঙে দলা পাকিয়ে থাকা কান্নাগুলো বেরিয়ে আসে। আরহাম ওর মাথা এপাশ ওপাশ নাড়িয়ে না সূচক জবাব দেয়। আরফা আবারও বলল, বাবাই, তুমি কাঁদছো কেন? আরহাম কান্নারত কণ্ঠে বলল, আমার মেয়েটা আবারও আমার কাছে ফিরে এসেছে পুরোপুরিভাবে। তা দেখে আমার দু চোখ দিয়ে খুশিরা অশ্রু হয়ে ঝরে পড়ছে মামনি। বাবাই, আমি তো আমার কথা রাখতে পারিনি, তোমার কাছে মাম্মামকে এনে দিতে পারিনি, তবুও তুমি খুশি হয়েছ? আরহাম আরফার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমার মাম্মাম চিরতরের জন্য আল্লাহর কাছে ফিরে গিয়েছেন। তাকে তুমি আমি শতবার চাইলেও আর ফিরিয়ে আনতে পারবো না আমাদের কাছে। তোমার মাম্মামের চলে যাওয়ার জন্য এতগুলো বছর ধরে আমি তোমাকে দায়ী করে ভীষণ ভুল করেছি মামনি। তোমাকে বাবার ভালোবাসা দেইনি, তুমি আমাকে ক্ষমা করে দাও মামনি। আজ থেকে তোমাকে আমি বাবা মা দুজনের ভালোবাসাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব, আর কখনো কষ্ট দিব না তোমায়। আরহামের কথায় আরফার ঠোঁটে হাসির রেখা ফুটে ওঠে। আরফা হাসি মুখে বলল, আমি ব্যাড বেবি নই তাহলে। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আল্লাহ তোমার ভালোবাসা পাইয়ে দিবেন এখন থেকে আমায়। ইয়ে। আরফার এরূপ কথা আরহামের ঠোঁটো হাসির রেখা ফুটে ওঠে। এত সময় ধরে কেবিনের দরজায় দাঁড়িয়ে আমজাদ ওদের বাবা মেয়ের ভালোবাসা মুগ্ধ নয়নে দেখছিলেন। তার ঠোঁটেও ফুটে ওঠে প্রশান্তির হাসির রেখা। এখন যেন তিনি নিশ্চিন্তে এই দুনিয়ার মায়া ত্যাগ করতে পারবেন। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।